Tap tap send. Dada taka patan to Bangladesh. Tap tap send. Tap tap send. Used for great exchange rates. Tap tap send. Tap tap send. Just করে নিন download. Tap tap send. তাড়াতাড়ি ঝটপট. Tap tap send. খালা ইউজ করা খুব সোজা. Tap tap send. Tap tap send. বাংলাদেশে বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য জাস্ট ডাউনলোড করুন আর Tap tap send. Tap tap send. Send more, spend less. ব্রিটিশ বাংলা নিউজের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আইন বিষয়ক আয়োজন ব্রিটিশ লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শনিবারে ইউকে সময় রাত 11টায় এবং বাংলাদেশ সময় সকাল 4টায় এবং সেন্ট্রাল ইউরোপ সময় রাত 12টায় আপনারা লাইভ দেখতে পারেন আমাদের ওয়েবসাইট www.britishbanglanews.com এই ঠিকানায়, আমাদের ফেসবুক পাতায় এবং ইউটিউব চ্যানেলে। দর্শক বন্ধুরা, এই অনুষ্ঠানে আজ সঞ্চালক হিসাবে আপনাদের সঙ্গে আছি আমি এটিএম মনিরুজ্জামান এবং আমাদের সঙ্গে যথারীতি যুক্ত হবেন আমাদের আইন উপদেষ্টা, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, সলিসিটর এম এ শাফি। তিনি একটু পরেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। হয়তো ইতিমধ্যে আপনারা শিরোনামে জেনেছেন আজ আমাদের আলোচনার বিষয় 10 বছরের প্যারেন্ট রুটে থাকলে যেভাবে 5 বছরের মধ্যে বিলেতে স্থায়ী হতে পারবেন। একটি নতুন কেস ল এসেছে, সেই কেস লর আন্ডারেই এই সুযোগটি এসেছে, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আসুন আমরা আমাদের শাফি ভাইকে স্বাগত জানাই। শাফি ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? জি শাফি ভাই, ভালো, মোটামুটি ভালো, একটু শরীর খারাপ তো ঠিক আছে। আজকে তো আমাদের ভালো থাকা উচিত, আজকে তো ইংল্যান্ড জিতছে, তো আমাদের তো আজকে একটু আপনার কি বলে ওইটাকে একটা উৎসাহিত হওয়া বা আরো একটু ইয়ে থাকার কথা, অ্যাক্টিভ থাকার কথা, ঠিক না? সেলিব্রেশন মুডে থাকার কথা। জি 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 দর্শক বন্ধুরা, আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা এই দেশে থাকি, এই দেশের প্রতি তাদের তেমন অনেক সময় অনেকের ক্ষেত্রে তারা গর্ব করতে ভালোবাসে বা এই দেশকে বেশি ভালোবাসতে তার তেমন একটা ভালোবাসে না। সো আমাদের মনে হয় সেই দিকটিকে খেয়াল রাখা উচিত যে এটি আমাদের দেশ এবং এই দেশকে আমাদের অনেক ভালোবাসা উচিত। এর ভালোর সময় আনন্দ পাওয়া উচিত, দুঃখের সময়ও আমাদের সেই অনুযায়ী মনে কষ্ট আসলে নেওয়া উচিত। জি, আমরা সেই আশা করি। সাহেব ভাই, যে আমরা আজকে যে আলোচনার বিষয়, তো আপনি যদি একটু বলতেন যে এই যে নতুন যেটি কেস ল এসেছে সেই ব্যাপারে যদি একটু কাইন্ডলি আপনি বলতেন যে কেস লটার নাম কি এবং কোন আইনের আন্ডারে এটিকে আমরা ধরতে পারি। জি, আপনি যদি স্ক্রিনে কেসটা দেখান একটু সুবিধা হবে তো দর্শকরা। এটা হচ্ছে আপনার রয়্যাল কোর্ট অফ জাস্টিসের একটা জাজমেন্ট, কেসের নাম হচ্ছে আখিনসায়া। এটা খুব আপনার আলোচিত একটা কেস। আপনার হয়তো আপনার সম্প্রতি এটা লক্ষ্য করে থাকতে পারেন, এই কেস আসার পর থেকে বিভিন্ন আমাদের অনেক কলিগ আছেন বা অন্যান্য সংবাদ মাধ্যম আছে এটাকে খুবই আপনার এটা নিয়ে আলোচনা করেছেন বা এটা নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়েছেন। সেজন্য আমরা মনে করলাম আমরা আমাদের তরফ থেকে কিছু এটার একটু ক্লিয়ার ধারণা দেওয়া, এই কেসটা কি বা কেসের প্রিন্সিপালটা কি, এটা কিভাবে আমাদের কাজে লাগবে, এই ধারণা দেওয়ার জন্যই আমরা মূলত আজকে এই অনুষ্ঠানে এই বিষয়টা নিয়ে আসা। সো এই কেসটা হচ্ছে আপনার, এই কেসে মেইন যে চ্যালেঞ্জের বিষয় ছিল যে অ্যাপেন্ডিক্স ইউ, যেটা আপনার সেটেলমেন্ট স্কিমের আন্ডারে যে আপনার যে প্রভিশনটা গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করছিল, ওই প্রভিশনে এখানে এই প্রভিশনের ভিতরে আরেকটা একটা সেগমেন্ট ছিল যেটাকে বলা হয় জামরানো কেস। সো জামরানো কেসটা হচ্ছে যারা কোনো ইউরোপিয়ান নাগরিকের বাবা মা তারা কিভাবে এদেশে থাকবে। জামরানো কেসটা এই বিষয়টা নিয়ে ডিল করছে যে কোনো যদি বাচ্চা ইউরোপিয়ান থেকে থাকে তার প্রাইমারি কেয়ারাররা, বাবা মা, আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম, মেইন ওয়ার্ডটা হচ্ছে প্রাইমারি কেয়ারাররা। প্রাইমারি কেয়ারাররা কিভাবে এদেশে অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে এদেশে থাকবেন বা ইউরোপের অন্যান্য দেশে থাকবেন। সো এটা হচ্ছে মেইন কেসের মেইন মানে আর্গুমেন্টটা হচ্ছে ওই বেসিসে, জামরানো কেসটা নিয়ে কেসের উপর বেস করে এই আর্গুমেন্টটা ছিল। সো এই কেসের মাধ্যমে এটাই এস্টাবলিশ করানো হয়েছে যে যারা
এদেশে দীর্ঘদিন থেকে আছেন, তাদের বাচ্চা সামহাও তাদের বাচ্চা ব্রিটিশ হয়ে গেছেন, এই বাচ্চার বাবা মা বা প্রাইমারি কেয়ারার কিভাবে ইউরোপিয়ান রুলস এর আন্ডারে, আই মিন জামরানো কেসের আন্ডারে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আদৌ পারবেন কিনা, এটা ছিল এই কেসের মেইন বিষয়। জি, ধন্যবাদ সাহেব ভাই, খুব সুন্দর করে ব্যাপারটি বর্ণনা করার জন্য। তো আসলে এই কেসের আসলে মেইন যে প্রিন্সিপাল গুলো কি 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 থাকা উচিত, সেটি যদি সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেন আমাদেরকে। সো অ্যাপেন্ডিক্স ইউর যে জামরানোর কেসের যে প্রভিশনটা ছিল, এই প্রভিশনে এইভাবে লেখা ছিল যে কারো যদি অ্যাপ্লিকেশন আপনি হিউম্যান রাইটস এর আন্ডারে করতে পারেন, যে হিউম্যান রাইটসটা ইমিগ্রেশন রুলস এর আন্ডারে রুলস কভার করে, তাহলে আপনার জামরানোর কেসে আপনি রিলাই করতে পারবেন না। ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, ধরেন কেউ একজনের বাচ্চা দেশে জন্মগ্রহণ করেছে এবং তারা ইলিগেলি, বাবা মা ইলিগেলি অনেক বছর ছিলেন, হয়তো 7 বছর পরে বাচ্চা 7 ইয়ার্স রুটে লিভ পাইছেন বা ওনারা লিভ পাইছেন, পরবর্তীতে দেখা গেছে বাচ্চা ব্রিটিশ হয়ে গেছে। তখন ওর যে এই বাচ্চাটার প্রাইমারি কেয়ারাররা কি আদৌ জামরানো কেসের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা। সো হোম অফিসের যে গাইডেন্স ছিল, ওই গাইডেন্সে ক্লিয়ারলি বলা হয়েছিল এই ধরনের লিভে যারা থাকবেন তারা কোনো অবস্থাতেই জামরানো কেসে অ্যাপ্লাই করতে পারবেন না। সো এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল এই কেসের মাধ্যমে। তখন আপনার রয়্যাল কোর্ট অফ জাস্টিস আপনার ওইটা 9th of June একটা ডিসিশন দেন যে এটা হচ্ছে আনলফুল, মানে এই যে অ্যাপেন্ডিক্স ইউ জামরানো কেসের যে প্রভিশনটা, এটা লফুল না, এবং ওনারা রেকমেন্ড করছেন যে এটাকে পরিবর্তন করা হোক। বাট আপনি হয়তো জানেন যে এখানে ডেডলাইন ছিল 30th of June, যার কারণে এটা খুব অল্প সময়ের ভিতরে এটা নিয়ে অনেক হয়েছে। আমি ওই বিষয়টা প্রথম থেকেই জানি, আমরা প্রোগ্রামে বলি নাই বা ওইটাতে আসি নাই, বিকজ এটা অনেক অ্যানালাইসিসের ব্যাপার ছিল, অনেক কিছু চিন্তা ভাবনা করার ব্যাপার ছিল, এটা কিভাবে কাজ করবে, কাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। সো এখানে আমরা অনেক জার্নাল গুলা দেখছি, যে জার্নাল গুলা এইটা নিয়ে আলোচনা করছে, এবং এর ভিত্তিতেই আমরা কথাগুলো বলবো। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে এভাবে মানে করা হয়েছে যে সবাই এই রুটে অ্যাপ্লিকেশন করতে পারবে যাদের বাচ্চা ব্রিটিশ আছে, বাট দিস ইজ নট দ্য কেস এট অল। সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, দেয়ার আর সাম ক্যাটাগরিজ, দেয়ার আর সাম রিকোয়ারমেন্টস দ্যাট নিড টু স্যাটিসফাই। আর এখন যেহেতু 30 জুনের পর ওইটা চলে গেছে, ওনারা লেট অ্যাপ্লিকেশন করতে পারবেন রিজনেবল গ্রাউন্ডস দেখিয়ে। বা আমরা আরেকটা জিনিস বলে রাখি যে আপনার এই কেসটা হোম অফিস চ্যালেঞ্জ করবে কোর্ট অফ আপিলে, হয়তো এটা ভবিষ্যতে পরিবর্তন হতে পারে, বাট দিস ইজ অ্যান অপরচুনিটি। এই অপরচুনিটিকে অনেকে হয়তো কাজে লাগাতে পারেন, অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন, হয়তো বা ওনারা যদি লাকি হন আর রুলসটা আপনার কোনো পরিবর্তন না হয়, হয়তো ভবিষ্যতে ওনারা সরাসরি সেটেলমেন্ট পেয়ে যাবেন যদি বাচ্চার 5 বছর হয়ে যায়। ওইটা আমি পরবর্তীতে আলাপ করবো, বাট দিস ইজ দ্য প্রিন্সিপাল। তো এখানে দুইটা জিনিস আমরা জানতে হবে, একটা হচ্ছে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অ্যাপ্লিকেশন জামরানো কেসের টেস্টটা কি এবং কিভাবে স্যাটিসফাই করা যায়। এখন শুধু যে আমি সরি মনিরুজ্জামান ভাই, যে আমি জামরানো কেসে যাচ্ছি, আমাদের তো প্রথম জিনিস হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা। এখন আমার লিভ যদি আমাকে গ্রান্ট করে অ্যাপ্লিকেশন করতে পারবো, বাট অ্যাপ্লিকেশন করলেই হবে না, আপনি জামরানো কেসের যে মূল যে আপনার রিকোয়ারমেন্ট যেটা আছে, টেস্টটা আপনাকে স্যাটিসফাই করতে হবে। সো এখন আমরা যেটা বললাম যে যারা ইমিগ্রেশন রুলসে আছে ওনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন জামরানো যে কেসটা আছে, এটা আপনার ইউরোপিয়ান মানে রেগুলেশন 2016 এর একটা এটাকে ইনভোক করা হয়, বা এটা একটা অবিচ্ছেদ্য পার্ট ছিল। সো জামরানো কেসে দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে বাচ্চা ইউরোপিয়ান সিটিজেন কিনা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এই বাচ্চার প্রাইমারি কেয়ারকে যদি ইউরোপ থেকে যেতে হয় তাহলে ওই বাচ্চা চলে যেতে হবে কিনা। সো এই দুইটা কোয়েশ্চেনের আনসার যদি ইয়েস হয়, তখনই কাউকে জামরানোর প্রিন্সিপালের আন্ডারে লিভ দেওয়া হবে। এখন কোয়েশ্চেন যেটা মনিরুজ্জামান ভাই, আমাদের কাছে অনেক ফোন আসতেছে, সবাই ফোন করতেছেন, এমন যারা আপনি বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, যারা স্পাউস রুটে আছেন 5 ইয়ার্স রুটে, ওনারাও থাকতেন যে জামরানো রুটে চলে যেতে। কারণ কি আমি বলি, জামরানো আপনার ইউরোপিয়ান কেসগুলোতে অ্যাপ্লিকেশন ফি লাগে না। আপনি হয়তো জানেন একটা এক্সটেনশন অ্যাপ্লিকেশন করতে হলে অ্যাটলিস্ট 2700 অ্যারাউন্ড 2700 পাউন্ডের মতো দরকার হয়। তো সবাই ওইটা অ্যাভয়েড করার জন্য সবাই মানে জানতে চাচ্ছে এটা কিভাবে কাজ করে। সো
এখন আমরা যখন এইটাকে আপনি যদি ভালোভাবে অ্যানালাইজ করেন এই কেসটা এবং জামরানোর কেস দুইটাকে যদি আপনি একসাথে অ্যানালাইজ করেন তাহলে দেখতে পারবেন যে এখানে যারা মানে ধরেন যাদের স্পাউস ব্রিটিশ আছেন বা ওনারা একসাথে আছেন কিন্তু সেপারেটেড না, ওনারা অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। কারণ কি আমি বলি, ওনারা আপনার এই কেসের আন্ডারে হয়তো ওনাদের লিভ ওইটা কভার করে, যে লিভে আছেন ওই লিভ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা ওনারা অ্যাপ্লিকেশন করলে যখন তারা জামরানো কেসের টেস্টে কনসিডার করবে তখন ওনারা ফেল করবেন। সো জামরানো কেসের টেস্টের প্রথম টেস্টটা হচ্ছে বাচ্চা ব্রিটিশ সিটিজেন কিনা, ইয়েস বাচ্চা ব্রিটিশ সিটিজেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে বাচ্চা কি যেতে হবে কিনা। এখন বাচ্চা যেতে হবে যদি উনার এই বাচ্চার একজন পিতা বা মাতা যিনি ব্রিটিশ বা সেটেল থাকেন, তাহলে হয়তো যে নন ব্রিটিশ বা নন ইউ ন্যাশনাল যিনি থাকবেন উনি হয়তো চলে যাবেন বাংলাদেশে ফর এক্সাম্পল, বাট ওই বাচ্চাটা বাংলাদেশে যেতে হবে না কারণ বাচ্চার মা বা বাবা একজন সেটেল আছেন এই দেশে। সো এই ক্ষেত্রে ওনারা ফেল করবেন। সো এই থেকে যেটা বোঝা যায় যে আপনার ওনারা প্যারেন্ট অবশ্যই সেপারেটেড হতে হবে অথবা সিঙ্গল প্যারেন্ট হতে হবে, যার আপনার সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকবে, উনি প্রাইমারি কেয়ারার হিসেবে থাকতে পারবেন। সো এটা হচ্ছে একটা। অনেকে মনে করতেছেন যেমন আপনার অনেকে দেখেন এখানে আসার পর হাজবেন্ড মারা গেছেন, ওনার বাচ্চা নিয়ে আসেন, উনি ব্রেভমেন্টে যেতে পারবেন, ব্রেভমেন্টে গিয়ে সেটেলমেন্ট পেতে পারবেন, উনিও চাইলে ওই রুটে যেতে পারবেন কিন্তু ওনার যদি সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থেকে থাকে, কারণ ওনার আছে। অনেকে আছে বাচ্চা সেপারেটেড হয়ে গেছে, মার কাস্টেডিয়াল অর্ডার আছে, মার কাছে বাচ্চার কাস্টেডি আছে, মা হচ্ছে প্রাইমারি কেয়ারার নন ইউ সিটিজেন, তো মা ওই জামরানো প্রিন্সিপাল ইউরোপিয়ান রুলস এর আন্ডারে যেতে পারবেন। বাট যখনই ওনারা সেপারেটেড না করবেন তখন ওইটা পারবেন না। এখন আরেকটা কোয়েশ্চেন আসে মনিরুজ্জামান ভাই, অনেক প্যারেন্টস আছে ওনারা প্যারেন্ট রুটে পান বিকজ অফ হ্যাভিং এ ডাইরেক্ট কন্টাক্ট অর্ডার, ডাইরেক্ট কন্টাক্ট উইথ দ্য চাইল্ড। সো ডাইরেক্ট কন্টাক্ট উইথ দ্য চাইল্ড এটা সাধারণত আমরা কন্টাক্ট অর্ডার বলে থাকি, ফ্যামিলি কোর্ট থেকে অনেক সময় কন্টাক্ট নেওয়া হয়। সো যখনই ওনারা অ্যাপ্লিকেশন করতে যাবেন, যে সবাই আমাদের অনেক কলিগরা এইভাবে উপস্থাপন করেছেন যে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, ইটস ওপেন ফর এভরিওয়ান, বা আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন আলটিমেটলি আপনার কন্টাক্ট যেটা হয়তো আপনার সপ্তাহে একদিন দেখতেছেন, আপনাকে প্রাইমারি কেয়ারার হিসেবে কনসিডার করবে কিনা, আপনারা কিন্তু প্রাইমারি কেয়ারার হিসেবে কনসিডার করবেন না ইন লো। সো এই ক্ষেত্রে এই প্রবলেম গুলা হবে। সো এটা সবার জন্য ওপেন না। আমি যেটা মনে করি ভাই, দিস ইজ মাই ওপিনিয়ন, যারাই আপনার সেপারেটেড হয়েছেন অথবা সিঙ্গল প্যারেন্ট আছেন, উনি নন ইউ সিটিজেন বাচ্চা ব্রিটিশ সিটিজেন, এই ক্ষেত্রে ওনারা হয়তো এই অপরচুনিটিটা পাবেন। অনেক ক্ষেত্রে আপনার বাবা মা একসাথে আছেন কিন্তু আপনার বাচ্চা 7 ইয়ার্স রুটে হয়তো লিভ পাইছেন, বা বাচ্চা একসময় 10 ইয়ার্স হয়ে গেছে বাচ্চা ব্রিটিশ। আপনারা হয়তো জানেন কোনো বাচ্চা যদি এদেশে জন্ম হয় এবং জন্ম হওয়ার পর 10 ইয়ার্স এদেশে থাকে তাহলে সে ব্রিটিশ সিটিজেন ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। ফর্ম টি যেটা আছে, ফর্ম টি ফিল আপ করে ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সো এই ধরনের যে বাচ্চাগুলা ব্রিটিশ হবে এই ক্ষেত্রে ওনারা এই অ্যাডভান্টেজটা পাবেন। বাচ্চার বয়স যদি আপনার ব্রিটিশ থেকে 5 বছর হয়ে যায় তখন 5 বছর বয়স থাকলে উনি হয়তো ডাইরেক্ট সেটেলমেন্টও পেয়ে যেতে পারেন আন্ডার দিস রুলস। দ্য প্রবলেম ইজ ওই ডেডলাইনটা ছিল 30th of June, ডেডলাইনটা চলে গেছে, অনেকেই অ্যাপ্লিকেশন করতেছেন, বাট উই ক্যানট গিভ ফর শিওর দ্যাট এই অ্যাপ্লিকেশন গুলা সাকসেসফুল হবে, কারণ যেহেতু এটা আমি আগেই বলছি এটা হোম অফিস কোর্ট অফ আপিলে যাবে, যদি যায় হয়তো এটা চেঞ্জ হতে পারে। প্লাস হচ্ছে এটা হচ্ছে এই কেসে একটা রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, জাজরা বলছে যে এই রুলস যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল সেটেলমেন্ট স্কিমের আন্ডারে এটা হচ্ছে আনলফুল। দ্যাট মিনস হোম অফিসকে ইনভাইট করা হয়েছে টু ইন্ট্রোডিউস এ নিউ রুলস, যেটা আপনার লিগ্যাল রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করে এভাবে ইন্ট্রোডিউস করার জন্য বলা হয়েছে। সো এখনো অনেক কিছু এই কেসের উপর বেস করে আপনার ক্লিয়ার একটা পিকচার দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত হোম অফিস থেকে কোনো পাবলিশ গাইডেন্স না আসছে অথবা এই রুলসটা পরিবর্তন করা হচ্ছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে শর্ট সময়ের ভিতরে, এটা 9th of June আসছে কেসটা, এটার কোনো ক্লারিফিকেশন আসে নাই হোম অফিসের কাছ থেকে। হোম অফিস যতটুকু আমরা বিভিন্ন জার্নাল থেকে জানতে পারছি, হোম অফিস কোর্ট অফ আপিলে যাবে এটাকে চ্যালেঞ্জ করার জন্য। তো এই ক্ষেত্রে হোম অফিস আদৌ ওই ক্যাটাগরির লোকদের জন্য কোনো এক্সটেনশন দিবে কিনা 30th of June পরে ওইটাও ক্লিয়ার না। সো ইট জাস্ট আমরা এমন একটা সিচুয়েশনে আছি, উই হ্যাভ টু ওয়েট মনিরুজ্জামান ভাই। ওকে, ধন্যবাদ সাহেব। আমি পরবর্তী প্রশ্নে বা আলোচনা যাওয়ার আগে আমি একটু দর্শক বন্ধুদের সঙ্গে একটু কথা বলতে চাই। দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আমাদের
যথারীতি আমরা যেটা করি সেটা হলো আমরা নির্ধারিত যে টপিক সে নিয়ে আলোচনা করি। এর সাথে সাথে আপনাদের কল এবং কমেন্টে বিভিন্ন প্রশ্নের আমরা উত্তর দিই। আমরা ইনবক্সে অনেকের প্রশ্ন পেয়েছি, সে বিষয়ে আমরা কথা বলবো এবং এছাড়াও আপনারা কল করতে পারেন। আমাদের নম্বরটি আমরা স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি। আপনারা সেই নম্বরে কল করতে পারেন। সরাসরি আপনাদের আজকের কোনো বিষয়, আজকে আলোচনার বিষয় অথবা যে কোনো অন্য কোনো ইমিগ্রেশন রিলেটেড বিষয় আপনি আপনারা ফোন দিতে পারেন, আমাদের সঙ্গে কথা বলতে পারেন। ফোন যদি দিতে না চান বা না পারেন তাহলে আপনারা কমেন্টও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাহেব ভাই, আমরা কিছু প্রাপ্তি স্বীকার করিনি, সেটি হচ্ছে আমাদের কমেন্টে কয়েকজন কমেন্টে করেছেন। জয়নাল মিয়া তিনি বলছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আমাদের পক্ষ থেকে। আর নিশা খান উনিও সালাম দিয়েছেন, আপনাকেও ওয়ালাইকুম আসসালাম। জাফর মিয়া উনি প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নে একটু পরে যাই কারণ আমরা একটু আলোচনা করি, তারপরে আপনাদের প্রশ্নে যাব। আর সাহেব আমি যদি একটু রিলেটেড, যেহেতু এই ইউরোপিয়ান সিটিজেনের কথাই আসছে, সেটি হচ্ছে কয়েকদিন আগে যে একটি আপডেট আসলো যে 30 জুনের পরে যারা যেসব ইউরোপিয়ান সিটিজেনদের বাচ্চা ইউকেতে জন্মাবে, হ্যাঁ, এবং তারা ব্রিটিশ সিটিজেন হতে পারবে, সেই বিষয়ে কি আপনার কোনো মানে কোনো আছে, কোনো ওপিনিয়ন আছে কিনা? না, ব্রিটিশ সিটিজেনশিপের যে ব্যাপারটা ভাইয়া, ব্রিটিশ সিটিজেনশিপের ব্যাপারটা এটা চেঞ্জ করা ইজ নট অ্যান ইজি জব। আপনি হয়তো জানেন যে ন্যাশনালিটি অ্যাক্ট 1981 যে কোনো অ্যাপ্লিকেশন, ন্যাশনালিটির অ্যাপ্লিকেশন করতে হবে ওই রুলস এর আন্ডারে, ন্যাশনালিটি অ্যাক্ট 1981 এর। আর আমরা যতটুকু জানি যে এই ন্যাশনালিটি অ্যাক্ট 1981 এর জন্য কোনো চেঞ্জ করতে হয় তাহলে পার্লামেন্টের মাধ্যমে একটা আকারে এটা আসতে হবে এবং চেঞ্জ হতে হবে। এখানে কোনো পরিবর্তন আসে নাই। সো অনেক বাচ্চা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিভাবে ইউরোপিয়ান সিটিজেনরা অনেক বাচ্চারা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি ওনাদের বাবা মা সেটেল হয়ে যান এবং সাবসিকুয়েন্টলি বা এর আগে ব্রিটেনে যদি ওনাদের জন্ম হয় এবং পরবর্তীতে ওনাদের বাবা মা সেটেলমেন্ট হয়ে যান, এই ক্ষেত্রে ওই বাচ্চারা ন্যাচারালাইজেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন এজ এ ব্রিটিশ চাইল্ড, যেটা আমরা AN অ্যাপ্লিকেশন বলে থাকি, সরি MN1 অ্যাপ্লিকেশন বলে থাকি বাচ্চাদের জন্য। MN1 অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই বাচ্চাগুলো রেজিস্ট্রেশন করতে পারবেন এজ এ ব্রিটিশ চাইল্ড। বা কন্ডিশন হচ্ছে বাচ্চা এদেশে জন্ম হতে হবে, বাচ্চাদের বাবা মা এদেশে পরবর্তীতে সেটেলমেন্ট পাবেন অথবা আগে সেটেলমেন্ট পাবেন, এরকম একটা সিচুয়েশন থাকতে হবে। ওনারা সেটেলমেন্ট পেয়ে গেলে ওনাদের বাচ্চারা ওই MN1 এর জন্য কোয়ালিফাই করে ফেলে। শোনা যাচ্ছে না ভাই আপনাকে? এটা একটা অপরচুনিটি, তাই না, যেভাবে যদি আমরা বলি? জি, অপরচুনিটি, জি, এটার কোনো পরিবর্তন আসে না, এটার রুলসটা অনেক আগ থেকেই আসছে। যেটা না, আপনি ন্যাশনালিটি অ্যাক্ট কিন্তু যেটা আছে 1981, এটাকে পরিবর্তন করতে অনেক অনেক সময়ের ব্যাপার। এটা খুব যে এটা হোম অফিস চাইলেই পরিবর্তন করতে পারবে না, এটার অনেক অনেক বিষয় তারা কনসিডার করবে। ন্যাশনালিটি ইজ এ সিরিয়াস ম্যাটার। সো এটা মানে খুবই সিরিয়াস একটা জিনিস। সো এখানে যারা জন্মগ্রহণ করতেছেন এবং পরবর্তীতে বাবা মা যদি সেটেল হয়ে যান, এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, ওনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধন্যবাদ সাহেব। একটি কল আসছেন, আমি একটু কলটি নিই। হ্যালো, কে আছে লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা ভাই, ভালো আছেন? জি জি। আচ্ছা ভাই, আমি আসলে কোশ্চেনটা হচ্ছে যে ব্রিটিশ যারা সিটিজেন আছে তাদের প্যারেন্টসদেরকে মানে কিভাবে আনা যেতে পারে এই দেশে, লাইক ইউরোপিয়ানদের যেরকম আসতে পারে। আমাদের স্যালারি এদেশে, আমি যদি বাংলাদেশ কোনো কিছু না দেখাই, শুধু এদেশে দেখাই। আচ্ছা, তাহলে আমি বুঝছি। ভাই প্রশ্ন হচ্ছে যারা ব্রিটিশ সিটিজেন আছেন তারা তাদের বাবা মাকে কে মানতে পারেন, কি কি অপশন খোলা আছে এবং কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, এটি তো প্রশ্ন, তাই না? জি, আপনি একটু পিছনের সাউন্ডটা একটু কমান, তাহলে আমি বলি। আপনার প্রশ্ন হচ্ছে যারা ব্রিটিশ সিটিজেন তারা কিভাবে তাদের বাবা মাকে আনতে পারবেন, তাই না, এবং রিকোয়ারমেন্ট গুলো কি কি? রিকোয়ারমেন্ট কি না, যদি বাংলাদেশে ওনাদের এনাফ কোনো মানে সম্পত্তি বা ফান্ড না থাকে, সেক্ষেত্রে কি এদেশে দেখায় আনা যাবে? সেক্ষেত্রে আপনি কোনটা বলতেছেন ভাইয়া? বা ধরেন এভরিথিং দেখাই আনা যাবে না? ওকে, প্রশ্নটা পেয়েছি। আপনি আছে ডকুমেন্ট মাস্ট কিছু দেখাইতে হবে, এটা আসলে জি ভাই একটু শুনেন। জি সাহেব ভাই বলেন। জি ভাইয়া, আপনার কোয়েশ্চন আমি বুঝছি। আপনার কি লান সাইডা, একটা হইলো কি সেটেলমেন্ট করিয়া আনা আর একটা হইলো কি ভিজিট ভিসা আনা, আপনি কোনটা বুঝাইতেছে? এটা
আচ্ছা ভাই, আপনি পিছনের সাউন্ডটা আসতেছে, বুঝছেন? আপনি শোনা যাচ্ছে না আপনাকে। উনি ভাই, আপনি পিছনের সাউন্ডটা একটু কমান বা আপনি অন্য রুমে যান, কারণ আপনার এটা কেউ শুনতে পাচ্ছে না, আমরাও শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনি কিভাবে আপনি পার্মানেন্টলি তাদেরকে আনতে চান নাকি না ঘুরতে আনতে চান, মানে কোনটা আপনার, মানে আপনার ইচ্ছা কোনটা? আসলে আমার দুইটা জিনিসই জানা দরকার যে পার্মানেন্ট হওয়ার জন্য কি করতে হবে, আর যদি তাহলে আপনি না হয় যদি জি আমরা এটা শুনুন ভাই, আপনি একটা জন্য যে আসার পরে 6 মাস পরে আবার ব্যাক করে 5 ইয়ার্স একটা ভিসা অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে কি সেটেলমেন্টের কোনো ফ্যাসিলিটি আছে নাকি এটা জানার। ওকে ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য ভাইয়া। সো আপনার যে কোয়েশ্চেন হচ্ছে, প্রথম আমি কোয়েশ্চেনের দুইটা পার্টে আমি আনসার করব যাতে আপনি এটা বুঝতে সুবিধা হয়। ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন, প্রথমে আপনি ভিজিট ভিসা, আপনার যে 6 মাস বা 5 ইয়ার্স ভিজিট ভিসা যেটা বলছেন, এটা হচ্ছে সম্পূর্ণ ভিজিট ভিসা। এই ক্ষেত্রে তারা সবসময় কনসিডার করবে যে ব্যক্তি বাংলাদেশ থেকে আসবেন উনি কেন ফেরত যাবেন, এটাকে বলে ইন্টেনশন টু রিটার্ন। সো উনি যদি এদেশে আসেন কেন ফেরত যাবেন, আমি একটা কোয়েশ্চেন যদি আপনাকে করি যে আপনি যদি অন্য একটা দেশে ভিজিটে যান, ফর এক্সাম্পল মরক্কো, ইতালি, সুইজারল্যান্ড, এনি আদার কান্ট্রি, অস্ট্রেলিয়া ফর এক্সাম্পল, সো আপনি কেন ফেরত আসবেন? কারণ হচ্ছে আপনার এখানে ফ্যামিলি আছে, আপনার এখানে পার্মানেন্ট জব আছে, আপনার কোর আছে, আপনাদের বাচ্চা আছে, বাচ্চার এডুকেশন আছে, আপনার এই সোসাইটির সাথে আপনি ইনভলভ, আপনার প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফ এস্টাবলিশ, সেজন্য আপনি ফেরত আসবেন। এক্স্যাক্টলি সেম জিনিস আপনি দেখাতে হবে যখনই আপনারা বাবা মার জন্য অ্যাপ্লিকেশন করবেন ভিজিট ভিসার জন্য। ওনারা কেন ফেরত যাবেন? কারণ বাংলাদেশে ওনার পরিবার আছে, বাংলাদেশে ওনার সম্পত্তি আছে, বাংলাদেশে ওনার ব্যাংক ব্যালেন্স আছে, বাংলাদেশে ওনার একটা ইনকাম আছে। সো এটা হচ্ছে আপনার ভিজিট ভিসার রিকোয়ারমেন্ট, ইরেসপেক্টিভ আপনার 5 ইয়ার্স মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, ভিজিট ভিসার জন্য, অথবা 6 মান্থসের মানে শর্ট টার্ম ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে, যেটাই আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনার এই টেস্টটা ফুলফিল করতে হবে। আর সেকেন্ড যেটা হচ্ছে আপনার পার্মানেন্টলি আনা, এখানে আপনার অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট নামে একটা প্রভিশন আছে, ওই প্রভিশনের আন্ডারে বাবা মাকে আনা যায়, বাট এখানে কন্ডিশন আছে। এখানে বাবা বা মা একজন হতে হবে, মানে আর কেউ নাই, মানে বাবা মা একসাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, বাবা বা মা আইদার সেপারেটেড ওর মানে উইডো হতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে ওনাদের শারীরিক অবস্থা এরকম হবে যে ওনারা নিজেদের পার্সোনাল হাইজিন করতে পারেন না, ফর এক্সাম্পল ওনাদের নিজের কুকিং করতে পারেন না, নিজের খাবার দাবার করতে পারেন না, নিজের গোসল করতে পারেন না, এমতো অবস্থায় আপনারা ওনাদেরকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে ওনার দেশে কেউ নাই, ওনাকে এই যে সাপোর্ট যেটা আপনি এখানে দিতে পারবেন, এই সাপোর্ট কোনো অবস্থাতে দেশে প্রোভাইড করা যাবে না, মানে প্রোভাইড করার কোনো উপায় নেই, ওনার দেশে কেউ নাই, বা আপনারা এখান থেকে টাকা দিয়েও ওই এটার ব্যবস্থা করতে পারবেন না। এখন মনিরুজ্জামান ভাই, হোম অফিস কিন্তু খুব মানে খুবই ক্লেভার, তারা বাংলাদেশের বিভিন্ন রিপোর্ট দেখা যায় মেডিকেলে বাংলাদেশে অনেক অ্যাডভান্স, আপনার ওল্ড কেয়ার হোম আছে, তারপরে নার্সিং এ অনেক অ্যাডভান্স, অনেক মানে অল্প পয়সায় নার্স পাওয়া যায়। তো হোম অফিসের আর্গুমেন্ট থাকে তোমরা যদি এত টাকা এদেশে তোমরা কেন খরচ করবা, তোমরা তো এই টাকা দিয়ে বাংলাদেশে অ্যাকোমোডেট করতে পারবা, বিকজ এগুলা অনেক কম্পারেটিভলি ভেরি চিপ। সো দিস উড বি দ্য আর্গুমেন্ট। সো দিস আর দ্য রিকোয়ারমেন্ট ভাইয়া। আপনার যদি এখন আপনার যদি পার্মানেন্ট রেসিডেন্স যদি আপনি আনতে চান, মানে সেটেলমেন্ট করে, তাহলে আপনি ফুলফিল করতে হবে এই যে রিকোয়ারমেন্ট আমি পরবর্তীতে বললাম রিকোয়ারমেন্ট। আর ভিজিটে আসতে হয় প্রথম দিকে যে রিকোয়ারমেন্ট গুলো বলছি, যে ইন্টেনশন টু রিটার্ন, ওগুলা দেখাতে হবে, ওনার জায়গা জমিনের কাগজপত্র দেখাতে হবে, ইনকাম দেখাতে হবে, ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে হবে। এদেশে যত আত্মীয় থাকবেন না দেওয়ার পসিবিলিটি তত বেশি, কারণ ফর এক্সাম্পল আমি যদি আমার বাবা মায়ের জন্য অ্যাপ্লিকেশন করি, আমরা যদি সবাই ভাই বোন এদেশে সবাই থাকি, তাহলে হোম অফিস বলবে তুমি তো মোস্ট লাইকলি তুমি ফেরত আসবা না, বিকজ তোমার বাংলাদেশে কেউ নাই, সবাই ইউকে তে আছে, তুমি ওখানে গেলে তোমার ওই ফ্যামিলি মেম্বারের সাথে থেকে যাবা, তুমি বাংলাদেশে ফেরত যাবা না। সো তাদের মেইন কনসিডারেশন হচ্ছে ওই যিনি অ্যাপ্লিকেশন করতেছে উনি ফেরত যাবেন কিনা। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, ওর একটু প্রশ্নের আমি একটু করি। ওনার প্রশ্নের ছিল যে বাংলাদেশে তার বাবা মার যদি অ্যাকাউন্টে টাকা না থাকে এবং উনি যদি সেই স্পন্সরটা এখান থেকে দেন, আচ্ছা সেটা কি হবে কিনা? ওনার এই প্রশ্নের একটু অংশ ছিল স্পন্সর। আমি এটাকে আমি বলি ভাইয়া, স্পন্সর জিনিসটা অনেকে মনে করেন যে স্পন্সরশিপ ভেরি স্ট্রং হলে দিয়ে দিবে। দিস ইজ নট দ্য কেস এট অল। স্পন্সরশিপ বলতে আমরা কি বুঝি? স্পন্সরশিপ বলতে এইটা বুঝি যে আমি কাউকে স্পন্সর করলাম, আমার ঘরে এসে থাকবেন, আমি কাউকে স্পন্সর করলাম, আমি টিকেটের টাকাটা দিব, ঠিক আছে? ইয়েস, এই ক্ষেত্রে যদি ধরেন এটা হচ্ছে আপনার
ওনাকে অ্যাকোমোডেট করতে পারবেন, বাট অ্যাপ্লিকেশনের যে মেইন কনসিডারেশন যেটা, যে ওই ব্যক্তি কেন ফেরত যাবেন, ওইটা তো আপনি প্রুফ করতে পারবেন না যদি ওনার সহায় সম্পত্তি টাকা পয়সা বাংলাদেশে যদি না থাকে বা ফ্যামিলি না থাকে। সো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। কারণ ওনার যদি কোনো যে ইউরোপিয়ান ইউনিয়নের ভাইদের মতো ব্রিটিশ সিটিজেনদের যারা, না না না, এটা ভেরি ভেরি ডিফিকাল্ট, ভেরি 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 ডিফিকাল্ট। আপনার ওই যে আমি যেটা বললাম ডিপেন্ডেন্ট রিলেটিভ যেটা যে প্রভিশনটা আছে, এটা ভাইয়া ভেরি হার্ড টু মানে মিট দ্য রিকোয়ারমেন্টস, ভেরি ভেরি হার্ড। আমি আমার প্র্যাকটিসে আই ডিল উইথ ওয়ান কেস, টু বি ভেরি অনেস্ট, আমি আপার ট্রাইব্যুনাল পর্যন্ত গেছি। ইট ওয়াজ ভেরি গুড কেস, স্ট্রং কেস। আপনার যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করছে ওনার কেউ নাই, এদেশের যিনি স্পন্সর ছিলেন ভেরি হাই প্রোফাইল পারসন, আপনার উনি একজন ইয়ে ছিলেন, আপনার জাস্টিস ফর পিস যেটা জাজ ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, বাট হয় নাই। সো দেখেন এটা ভেরি, এই টেস্টগুলা মানে ইউরোপিয়ান রুলসে যেভাবে বাবা মা আনা যায়, এই ক্ষেত্রে এইভাবে আনা যায় না। এটা এই যেগুলা প্রভিশন গুলো আছে এটা স্যাটিসফাই করা কোয়াইট ইম্পসিবল আই উড সে, কোয়াইট ইম্পসিবল আই উড সে। জি, তো যে ভাই আপনি আপনার প্রশ্ন উত্তর হয়তো কি পেয়েছেন? হ্যাঁ আমি পেয়েছি, বাট মানে এটা হচ্ছে ভাইয়া বলতে হচ্ছে এটা ইজ কোয়াইট ইম্পসিবল, এটা খুব টাফ। এবং দুইটা সেক্টরে আপনি দুইটা সেগমেন্ট হয়েছে। একটা বললো যে আপনি যদি ভিজিটে আনতে চান সেখানে কি দেখাতে হবে এবং সেখানে কি জিনিসটাকে আপনাকে ফোকাস করতে হবে, এবং সাথে সাথে যদি আপনি পার্মানেন্টে আনতে চান সেখানে কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এবং সামারি হলো খুবই কঠিন, এবং যেটা আমিও আপনার মতো একজন, আমিও এটা নিয়ে আমিও চাই আমার বাবাকে আনতে, বাট পারি না। জি ভাই, একটু ব্যর্থ আর কি, আমাদের হয়তো বা লাক নাই। হয়তো আমরা যদি ইউরোপের অন্য কোনো দেশে গেলে আমরা কিন্তু ইউরোপিয়ান যে ভাইরাস যারা এখানে যে সুযোগটা নিয়েছে আমরা হয়তো নিতে পারতাম, বাট আমরা তো যাই নাই। সো লেটস গো অন হাউ উই হ্যাভ উইথ আস। ঠিক আছে, জি ভাই, থ্যাংক ইউ আপনার কল দেওয়ার জন্য। আপনি আবার শুনেন আপনি পরে, তাহলে আপনি আরো ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। আপনি অনেক ধন্যবাদ কল দেওয়ার জন্য। জি সাহেব ভাই, রিলেটেড একটি কমেন্ট হলো মনসুর আলী ভাই, উনি বলছেন আসসালামু আলাইকুম ভাই, লুক ব্রো, ইউকে ইজ স্মল আইল্যান্ড কান্ট্রি শিওরলি বাই ওয়াশ। মানে ওনার কথা হলো যে ছোট্ট একটা দেশে এত মানুষ সবাইকে তো অ্যাকোমোডেট করা সম্ভব না। সো আসলে কথাটা সত্যিও, যেমন আমেরিকায় সাহেব ভাই আপনি যেটা বললেন যে আমেরিকায় আত্মীয় থাকলে, কানাডায়, অস্ট্রেলিয়ায়, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা বাড়ে। আর ইউকেতে আত্মীয় স্বজন থাকলে আপনার বাবা মার ভিসার মানে আরো পাওয়ার চান্সটা কমে, তাই না? না, এটা যে ভাই এই কমেন্টটা করছেন এটা ইয়েস আংশিক সত্য। সেজন্যই তো ইমিগ্রেশন রুলস আছে। ধরুন আমাদের যে সিস্টেমটা এখানে আছে, ইমিগ্রেশন রুলস যেটা ইউরোপিয়ান রুলস, এটা ছিল ডিফারেন্ট। ইমিগ্রেশন রুলস যেটা আছে এটা তো ভেরি ভাইয়া ওয়াটার টাইট। এখানে আপনার ওই স্কোপটা নাই যে আপনি সবাই চলে আসবে। তবে একটা জিনিস আমি বলে রাখি মনিরুজ্জামান ভাই, এদেশের ইকোনমি কিন্তু আপনার বরাবরই ইমিগ্রেশনের উপর নির্ভরশীল ছিল। হয়তো আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, 1945 এর পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 1950-তে আপনার ইমিগ্রেশনের কিন্তু আপনার ইমিগ্রেন্টদের আনা হয় দেশে, ইনভাইট করে আনা হয়। আপনি হয়তো জানেন কিনা জানি না, বাউচার দিয়ে বাংলাদেশ থেকে বা এশিয়া থেকে অনেক লোক এখানে আনা হয়েছে। সো বাউচারে এখানে আনার মেইন উদ্দেশ্য ছিল এই দেশের ইকোনমিকে আপনার বুস্ট আপ করার জন্য। এবং মাইগ্রেন্ট আপনার দে প্লেড এ সিগনিফিক্যান্ট রোল টু রিবিল্ড দিস কান্ট্রি। এটা আপনার এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেকেন্ড যেটা হচ্ছে আপনার এদেশের আপনার যদি আমাদের আরেকটু ব্যাকে যাই, আমরা এই বাঙালি কমিউনিটি, যদি আমাদের কমিউনিটি জাস্ট দেখি, আমরা এই কমিউনিটির এখানে কিন্তু আমরা আসার পর অনেকভাবে আমরা কন্ট্রিবিউট করতেছি। আজকে দেখেন পলিটিক্যালি আমরা কন্ট্রিবিউট করতেছি, আপনার ইকোনমিতে আমাদের একটা হিউজ কন্ট্রিবিউশন আছে। আপনার যদি জাস্ট আমাদের কারি ইন্ডাস্ট্রির দিকে তাকান তাহলে দেখবেন যে আমাদের হিউজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ইকোনমি। আপনারা যারা স্টুডেন্ট আসতেছেন এদেশে, তারা দেয়ার, আমরা হয়তো মনে করি যে স্টুডেন্ট এসে এখানে কাজ করতেছে, বাট দ্য ট্রুথ ইজ স্টুডেন্টরা এদেশে যত টাকা নিয়ে আসতেছেন আর যত টাকা দিতেছেন, এটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। হয়তো আমরা
হয়তো সিলেটে আমাদের অনেকে সিলেটি হয়তো অনেক আত্মীয় স্বজন আছে এখানে, ওনারা দিয়ে দিতেছেন, হয়তো টাকাটা এভাবে দেখা যাচ্ছে না, বাট সিলেটের বাইরে থেকে যারা আসতেছেন এই টাকাটা কিন্তু ইউকেতে এসে ঢুকতেছে। একটা ইউনিভার্সিটিতে একজন মানুষ যদি একটা কোর্স কমপ্লিট করে অ্যাটলিস্ট 35 to 40,000 পাউন্ড দিতে হচ্ছে। সো এই টাকাটা ইউকেতে এসে ঢুকতেছে। সো দে আর contributing a lot. আমরা ওইটাকে ডিসরিগার্ড করা যাবে না। Immigrants is a I would say vital part of this society and vital part of this country and economy. বাট সেটা এখন বর্তমানে যে সিচুয়েশন সেটা কন্ট্রোল এবং কোয়ালিটি ইমিগ্রেন্ট হতে হবে, এটাও কিন্তু না এটা ভাইয়া এখন কিন্তু আপনি আগে হয়তো এটা কিছু লিটল বিট মাঝখানে স্টুডেন্ট ভিসা অনেকটা ইজি ছিল, বাট এখন যারা আসতেছেন ভেরি হাই মানে আপনি যারাই আসতেছেন দে গো কোয়ালিটি। আর ইমিগ্রেন্টরা আপনার যারাই আসতেছে তারা কিন্তু রুল স্যাটিসফাই করে আসতেছে, গভর্নমেন্ট যে রুল দিতেছে ওই রুলকে স্যাটিসফাই করে আসতেছে। সো আপনার কোনো অবস্থাতেই তাদেরকে বলা যাবে না যে তারা আপনার স্কিল না বা তাদের ইকুয়ালিটি না, কারণ যদি আপনার লেস কোয়ালিটির মানুষ ঢুকে তাহলে গভর্নমেন্টের ব্যর্থতা, ওনারা এই রুলসটা করতে পারেন নাই, সেই সময় করতে পারেন নাই, সেজন্য সেটা হয়েছে। সো গভর্নমেন্টের ব্যর্থতা, ইমিগ্রেন্টের এটা কোনো ব্যর্থতা না বা ইমিগ্রেন্টের কোনো দোষ না। আমরা সুযোগ তো নেবই, তাই না? আপনি যদি সুযোগ দেন, দরজা খোলা রাখেন, আমি তো আসবই, তাই না? হিসাবে আমি একটু ওই অন্য আলোচনার আগে আমি একটি প্রশ্ন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটি হলো আফরোজ মেহের, উনি বলছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, অর্থাৎ ওনার বাংলাদেশি পাসপোর্ট আছে, ওনার ইটালিয়ান পাসপোর্ট আছে, এখন উনি বলছেন যে আমি যদি ব্রিটিশ পাসপোর্ট নিই তাহলে কি যে কোনো অন্য কোনো দেশের পাসপোর্টটা কি আমার বাদ দিতে হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ একদমই যে ইউকেতে যে অনেক ইটালিয়ান ভাইরা আছেন তাদের কিন্তু ব্যাপারটা সেমই, তাদের বাংলাদেশি পাসপোর্ট আছেন, ইটালির পাসপোর্ট আছেন, এবং তারা যদি ইউকের পাসপোর্টটা নেন তাহলে তাদের কোনো সমস্যা হবে কিনা, অনেকের প্রশ্ন। এটি খুব সুন্দরভাবে একটু যদি বলেন কেন হিসেবে। এদেশের আইন অনুযায়ী আপনি ডুয়াল সিটিজেনশিপ রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট ট্রিপল রাখা যাবে, কোনো সমস্যা না। যেমন বাংলাদেশের সিটিজেনশিপ ভাইয়া, ওইটা হচ্ছে আমাদের বার্থ রাইটের সিটিজেনশিপ, ওইটা কোনো সময় আপনার নিতে পারবেন না যদি আপনি নিজে থেকে না মানে ডিজোন না করেন, ডিজোন না করেন। ইন্ডিয়া কিন্তু নেই, বুঝি নাই। ইন্ডিয়ান যারা তারা কিন্তু আপনি ব্রিটিশ পাসপোর্ট নিলে আপনার ইন্ডিয়ান পাসপোর্ট আপনাকে হ্যান্ড ওভার করতে হবে। আমি বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশে আপনার বাংলাদেশের যে সিটিজেনশিপ যেটা আছে ওইটা আপনার সিটিজেনশিপ, আমাদের সিটিজেনশিপ কখনোই যায় না, কারণ আমাদের বার্থ রাইটের সিটিজেনশিপ, সো এটা ইট ক্যানট বি টেকেন অ্যাওয়ে। এটার জন্য নিতে হলে আপনার বাংলাদেশের আইনের মাধ্যমে নিতে হবে, বাট ইতালিয়ান ব্যাপারে আমি জানি না, এদেশের আইন অনুযায়ী আপনি রাখতে পারবেন, বা ইটালিয়ান আইন অনুযায়ী আমি সিটিজেনশিপের ব্যাপারগুলো আমি জানি না, বা ইউরোপের অন্যান্য দেশের সিটিজেনশিপ কিভাবে কাজ করে আই ডোন্ট নো, ওনারা ডুয়াল সিটিজেনশিপ মানে তাদের ওই সিস্টেম আছে কিনা আমি শিওর জানি না, বাট এদেশের আইন অনুযায়ী আপনি সিটিজেনশিপ থাকলে আপনি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। না, তো আমরা হয়তো ধরে নিতে পারি যে ইটালির সেই সুযোগটা আছে, কারণ যারা ইটালিয়ান পাসপোর্ট আছে তাদের সাথে কিন্তু বাংলাদেশি পাসপোর্টও আছে, সো তাহলে কি হলো, তারা কিন্তু অ্যালাউ করছে, সো এটা আমরা মোটামুটি হাইপোথেসিসে ধরে নিতে পারি। এটা আমি ফর শিওর করে আমরা হয়তো লাইভ প্রোগ্রামে বলতে পারি না, হাইপোথেসিস আমরা বলতে পারি, বাট ইউকের আইন অনুযায়ী আপনি ডুয়াল সিটিজেনশিপ রাখতে পারবেন, কোনো অসুবিধা। আমাদের কথা ওনার প্রশ্নটা ইউকের সিটিজেনশিপের জন্য, যদি ইউকের ব্রিটিশ সিটিজেনশিপ নেন আপনার অন্য কোনো সামারি হলো আপু মনে হয়, আপনার যদি ব্রিটিশ সিটিজেনশিপ নেন আপনার বাংলাদেশি বলেন বা তবে মনিরুজ্জামান ভাই, আমি ফ্রম প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ আপনার একটা পাসপোর্ট রাখা হচ্ছে শ্রেয়। আপনি হয়তো আপনার নাগরিকত্ব থাকলো বা ট্রাভেলের জন্য আপনি শুধু একটা পাসপোর্ট ক্যারি করলেন, দ্যাটস উড বি আইডিয়াল। বিভিন্ন ক্ষেত্রে এটা আপনার অসুবিধার সৃষ্টি হয় আপনি যদি বিভিন্ন পাসপোর্ট নিয়ে আপনি ট্রাভেল করেন। হ্যাঁ, তাহলে ট্রাভেল করেন আপনি একটা পাসপোর্ট থেকে, হয়তো বা ব্রিটিশ আপনি করাই ভালো। তো এছাড়া আপনি রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো বোল্ড আনসার ইজ আপনার কোনো সমস্যা নাই, আপনি এদেশের আইন অনুযায়ী ডুয়াল সিটিজেনশিপ পারমিটেড, ব্রিটিশ আইন অনুযায়ী আপনার কোনো সমস্যা নাই। জি সাহেব ভাই, আমি তাহলে যদি আমরা আলোচনায় যাই, দর্শক বন্ধুরা আপনারা কল দিতে পারেন, আমাদের নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন, সো আপনারা কল দিতে পারেন। সাহেব ভাই, এখন আপনি যে বলছিলেন যে কল আসছে, একটু কলটা তাহলে নিই। হ্যালো, কে আছে লাইনে? হ্যালো হ্যালো, জি আপনি বলুন প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। আপনাদের ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ। জি
থ্যাংক ইউ। আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। আমি এই দেশে স্পাউস ভিসাতে আছি, আমার ভিসার মেয়াদ আছে অক্টোবর পর্যন্ত, মিডল অক্টোবর পর্যন্ত। তো এখন আমি এফএলআর জন্য আবেদন করব সেপ্টেম্বর মাসে। তো আমার যে কোশ্চেনটা ছিল, আমার তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে A2। জি, আমার এখন B2 আছে, আমার সার্টিফিকেট গুলি UKNRIC তে পাঠিয়েছিলাম, ওখান থেকে আমাকে B2 ইকুইভ্যালেন্ট দিয়েছে। সো আমি এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো? B2 জি অফকোর্স ভাই আপনি করতে পারবেন, যদি আপনার নার্ভিক যেটা ওইটাকে যদি আপনার অ্যাপ্রুভ করে দেয় তাহলে আপনার B2 লেভেল থাকে, ইউ ক্যান ডু, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সো এর রুলস হচ্ছে আপনার A2 অ্যাবাভ, রাইট? সো আপনার A2 অ্যাবাভ, আপনার যখন এন্ট্রি ক্লিয়ারেন্সে আপনারা যখন অ্যাপ্লিকেশন করছেন তখন অ্যাকচুয়ালি রুলসটা ছিল A1 অ্যাবাভ। সো এন্ট্রি ক্লিয়ারেন্সে যদি আপনি B1 দিতেন ফর এক্সাম্পল, তাহলে আপনার ওই এক্সটেনশনেও B1 লাগতো না এবং ভবিষ্যতে সেটেলমেন্ট করলেও লাগবে না। যখন আপনার যদি আপনার এক্সটেনশনে আপনার যখন নেক্সট এক্সটেনশন হবে আপনার যদি A2 অ্যাবাভ দিয়ে দেন আর আপনি B1 লেভেল স্যাটিসফাই করে ফেলেন, তাহলে সেটেলমেন্টের সময় আপনি একই সার্টিফিকেট ইউজ করতে পারবেন। ইভেন তো সার্টিফিকেট এক্সপায়ার হয়ে যাবে, বাট কোনো যদি পূর্ববর্তী কোনো অ্যাপ্লিকেশনে যেখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্যাটিসফাই করেন ওই সার্টিফিকেট দিয়ে, তাহলে ওই সার্টিফিকেট আপনার ভ্যালিড থাকবে ফর রেস্ট অফ দ্য লাইফ। ঠিক আছে? সো আপনার যদি এখন B2 ইকুইভ্যালেন্ট থাকে আপনার, আর B2 দিয়ে আপনি এক্সটেনশন করে ফেলেন, সেটেলমেন্ট এবং ন্যাচারালাইজেশন সেম সার্টিফিকেট দিয়ে করতে পারবেন, আপনাকে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না। আচ্ছা আচ্ছা, এখন আমাকে ওরা UKNRIC থেকে যেটা দিয়েছিল B2 আছে এখন, এটা তো ভ্যালিডিটির কোনো ডেট নেই না। B2 আপনি B2 কিভাবে ইকুইভ্যালেন্ট, ওরা কি আপনি কি ডিগ্রি করছেন কোনো বাংলাদেশ থেকে ডিগ্রি করছেন? আমি আমার বাংলাদেশের ব্যাচেলর মাস্টার্স এর ডকুমেন্টগুলি ওতে পাঠিয়েছিলাম। জি ওইটাই দিয়েছে। জি নারিক থেকে দিলে ওটা তারা কনফার্ম যদি করে দেয়, দ্যাট শুড বি ফাইন। হ্যাঁ ওখান থেকে দিয়েছে। বাট আপনি মেক শিওর করবেন যে নারিকের ওই যে কনফার্মেশন যেটা আছে, ইকুইভ্যালেন্ট কনফার্মেশন যেটা আছে, ওইটা আপনি প্রোভাইড করতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে, মাস্ট। হ্যাঁ ওটা আমি পেয়েছি। জি আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, ওটা আমি পেয়েছি। জি দ্যাট শুড বি ফাইন ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন। জি থ্যাংক ইউ ফর দ্য কল। জি জি শাহিদ ভাই, আমরা আমাদের অনেকগুলো কমেন্ট আছে। আপনি কি আজকে যে টপিকটা, আমাদের 20 মিনিট মতো সময় আছে হাতে, তাহলে টপিকের যে রেস্ট অফ দ্য ইনফরমেশন আমি কি আপনার কাছে একসাথে যেতে পারি কিনা? জি আমরা ওইটা শেষ করে ফেলি, তো আমরা কোয়েশ্চনে পরে চলে যাব। লাস্ট 5-6 মিনিট রেখে দেন কোয়েশ্চনের জন্য। যেটা আমরা ওইটা হয়তো প্রসিজার নিয়ে অনেকের কোয়েশ্চন থাকতে পারে, কিভাবে প্রসিজার। এখন যেটা হয়েছে মনিরুজ্জামান ভাই, এই কেস আসার পরে এই সময়টা ছিল খুবই অল্প, এর ভিতরে কিন্তু হোম অফিস তাদের অ্যাপ্লিকেশন ফর্ম ইন্ট্রোডিউস করে নাই, অ্যাপ্লিকেশন ফর্ম দেয় নাই। সো জামরানো কেসের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে অলরেডি, পেপার বেস ফর্ম, ওইটা আপনার ইমেইলের মাধ্যমে পাঠাতে হয়। এটা হচ্ছে অ্যাভেলেবল, বাট ইট ইজ দ্য নিয়ারেস্ট ওয়ান, বিকজ এই যে রুলসটা মানে যে কেস লর উপর বেস করে কোনো নতুন কোনো কিছু আসে নাই। সো এখানে অনেক কোয়েশ্চন আছে যেগুলা সিমস টু বি ভেরি ইরিলিভেন্ট, বাট এখন আমাদের কোনো অল্টারনেটিভ নাই। এটা জাস্ট ওই আপনার ডেডলাইন ধরার জন্য এই অ্যাপ্লিকেশনটা করা। হয়তো বা এখানে আপনার কোনো পজিটিভ আউটকাম আসতে পারে, বাট ওইটা আমরা ফর শিওর করে বলতে পারতেছি না। তো অনেকেই অ্যাপ্লিকেশন করতেছেন, যাদের এই সিচুয়েশন আছে, I would suggest them to try their luck, বিকজ এই অ্যাপ্লিকেশন কোনো ফি নাই। আর যাদের যদি 5 ইয়ার্স বাচ্চা 5 ইয়ার্স হয়ে যায়, জন্ম থেকে যদি ব্রিটিশ থাকে, বাচ্চা 5 ইয়ার্স হয়ে যায়, হয়তো ওনারা সেটেল স্ট্যাটাস পেয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে ওনারা আপনার অনেক টাকা বাঁচাবেন, অ্যাপ্লিকেশন ফি বাঁচাবেন, প্লাস হচ্ছে সময়টা বাঁচবে। এটাই হচ্ছে আপনার মূল বিষয় আর কি। জি তাহলে আমরা কি আজকের এটা আমরা কি ক্লোজ করতে পারি আজকের? জি আপনি ইয়েতে চলে যান, যদি আর কোনো কোয়েশ্চন থাকে আপনার, হয়তো আমরা ওইটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে। আপনি কমেন্টে চলে যেতে পারেন। জি সাহেব, আমি ইনবক্সে দুইটি অনেকবারই আমাদের এক বোন উনি জানতে চেয়েছেন, সেটি হচ্ছে নামটা দেখি, ওনার শাশুড়ি এখানে, আমাকে 10 সেকেন্ড দেন। এর আগে আমি একটা প্রশ্ন আপনাকে করি, সেটা আপনি যদি কাইন্ডলি এটা আনসার করেন, বাই দিস টাইম আমি ইনবক্সে যাই। এই প্রশ্নটি করেছেন, আচ্ছা নিশা খান বলছেন, আমার
ইতালিয়ান পাসপোর্ট আছে, আমি আমার মাকে ইউকেতে আনতে চাচ্ছি। অর্থাৎ উনি বলছেন যে উনি এখন মাকে আনতে চাচ্ছেন। তো এখন যেহেতু 30 জুন চলে গেছে, অনেকেই যথারীতি বলছে যে 30 জুন ওভার, আবার অনেকে বলছে যে এখন আবেদন করা যাবে। সো এখন ওনার আসল ঘটনা কি উনি শুনতে চাচ্ছি, একটু কাইন্ডলি বলবেন। আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে তাদের একটা গাইডেন্স আপনার আপডেট করা হয়েছে 1st of July। 1st of July বলা হয়েছে যে ফ্যামিলি পারমিট, ইন সাম কেসেস আপনারা ফ্যামিলি পারমিট করতে পারবেন। সো যারা এদেশে 31st of December আগে আসছেন এবং রিলেশনশিপটা এর আগ থেকে ছিল, ওনারা এই রুটে অ্যাপ্লিকেশন করতে পারবেন। But obviously they will ask the question why you didn't make an application before. But এখানে এই ধরনের প্রভিশন নাই, ইউ ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন, বাট এটার আমরা আরো ফার্দার গাইডেন্স পাবো উইদিন ফিউ ডেজ। আমরা পাওয়ার পর হয়তো আমরা নিজেই একটা আপডেট দেবো এই বিষয়ের উপর। জি, তাহলে আপাতত আমরা যে আমাদের যতটুকু ইনফরমেশন আছে তাতে বলতে পারি যে আবেদন করা যাবে। যে ওই যে আপনারা একটা লিংক শেয়ার করছিলাম যে 1st of July এর যে আপডেটটা, তারা ওই ফ্যামিলি পারমিটের ওই প্রভিশনটা আপডেট করছে। সো লেটস সি হোয়াট দে সেজ ইন দ্য গাইডেন্স। বাট এখানে বলা হয়েছে যে ইউ ফ্যামিলির মেম্বার যারা আছেন, যাদেরকে ডিফাইন করা হয়েছে অ্যাপেন্ডিক্স ইউর আন্ডারে, তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওইটা কোনো স্পেসিফাইড ভাবে কোনো কিছু বলা নাই, বাট জাস্ট দে সেড দে ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন। সো আই থিঙ্ক we should wait another week or so. We will have like proper guidance from the Home Office in relation to that. জি, সাহেব আমার একটা কল আসছে, যদি কাইন্ডলি একটু নিতাম। জি ভাই, আপনার কলটি আমরা শুনতে পাচ্ছি, আপনি কাইন্ডলি আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানের জন্য। আপনাদের ধন্যবাদ ভাই। জি, আমার কোশ্চেনটা হচ্ছে 10 বছর রুটে আমার এক ভাই, ওনার 8 বছর 8 মাস হয়ে গেছে, বাকি ওনার একবার অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার পরে ওনার আপিলেট এক্সস্ট হয়ে গেছে। এরপরে উনি 2 দিন পরে সেকেন্ড অ্যাপ্লিকেশন করছেন এবং ওই অ্যাপ্লিকেশনটাকে ভেরি করে উনি যখন আইএলআর করছে, হ্যাঁ, তো আইএলআরটা ওনাকে রিফিউজ করছে। কিন্তু যখন রিফিউজ করছে ততদিন ওনার অলরেডি 10 বছর হয়ে গেছে। শুধু এই একদিনের জন্য, মাঝখানে যে একদিন গ্যাপ ছিল, এটার জন্য ওনাকে রিফিউজ করছে। তো এটা এই ভবিষ্যৎ থেকে এটার মানে কেন এটা এরকম? কিন্তু 14 দিন তো গ্রস পিরিয়ড আছে, 14 দিনের ভিতরে তো অ্যালাউড, কিন্তু কেন এটা রিফিউজ হলো? বা এই ক্ষেত্রে এই ভাইয়ের কেস লটার এটা কত, ওয়েটটা কতটুকু, যে এটা মেরিট কতটুকু, উনি কি জিততে পারবে? জি, ধন্যবাদ ভাই কোয়েশ্চনটা করার জন্য। আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, এটা ভেরি কমপ্লিকেটেড একটা সিনারিও। সো এখানে একটা প্রভিশন হচ্ছে আপনি যেটা বললেন 14 দিন, যেটা 39E 14 দিনের যে ব্যাপারটা হচ্ছে আপনার ডিসক্রিশনাল। এটা আগে অ্যাবসলিউট ছিল 28 ডেজ যখন ছিল। এটা হচ্ছে একটা জিনিস। 14 দিনের ভিতরে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, ওই অ্যাপ্লিকেশনকে তারা কনসিডার করবে ইন টাইম অ্যাপ্লিকেশন, যদি আপনি একটু এক্সপ্লেনেশন দিতে পারেন কেন আপনি লেট করছেন। ঠিক আছে? সো এখন নেক্সট কোয়েশ্চনটা আসছে যে আপনার ওই মাঝখানে একদিনের, মানে যেদিন অ্যাপিল রাইট এক্সস্ট হয়েছে, ওনারা একদিনের ভিতরে আরেকটা অ্যাপ্লিকেশন করছেন, ওইটা বেরি করে 10 years করছেন, সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করছেন, উইচ রিফিউজ হয়েছে। সো এটা যেটা হয়েছে ভাইয়া, এটা একটা কেস লো আছে। আপনি এটা 2টা কেস লো, একটা হচ্ছে জুনায়েদ আহমেদ আর একটা হচ্ছে মাসুম আহমেদ কেস। ঠিক আছে? সো জুনায়েদ আহমেদ হচ্ছে ওপেন এন্ডেড। এটা নিয়ে আরেকটা কেস আছে আপনার, সম্ভবত কেসের নাম হচ্ছে খান। সো যে একটা হচ্ছে ক্লোজ এন্ডেড এন্ড একটা হচ্ছে ওপেন এন্ডেড। সো মাসুম আহমেদের এখানে 276B, যেটা আমরা 10 years lawful residence এর যে রুলসটা আছে, ওইখানে বলা আছে যে আপনার তারা ওই 2টা পিরিয়ড তারা ডিসরিগার্ড করবে। বাট যখন ওই 2টা জুনায়েদ আহমেদ এবং মাসুম আহমেদ কেস আছে, তখন তারা বলছে যে কোনো ওভারস্টেইং পিরিয়ড ক্যানট বি কাউন্ট টুয়ার্ডস দ্য 10 years lawful residence। ঠিক আছে? সো মাসুম আহমেদের যে গ্যাপটা ছিল, 2টা লিভের মাঝখানে গ্যাপ, এবং জুনায়েদ আহমেদ যেটা ছিল, এটা হচ্ছে একেবারে এন্ডের দিকে গ্যাপ। সো এই পরবর্তীতে যে কেস আছে, ওইখানে বলছে যে ওপেন এন্ডেড যে গ্যাপটা আছে, মানে 2টা লিভের মাঝখানে যদি গ্যাপ হয়,
তাহলে ওইটাকে লফুল রেসিডেন্সিতে কনসিডার করা যাবে, ঠিক আছে। বাট জুনায়েদ আহমেদের সিচুয়েশনে যেখানে আপনি একেবারে শেষের দিকে এসে আপনার এক্সপায়ার হয়েছে, এরপরে কোনো লিভ গ্রান্ট হয় নাই, এই ক্ষেত্রে তারা এটাকে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স হিসাবে কনসিডার করবে না, ঠিক আছে। সো আমি যেটা মনে করি আপনার যে ফ্রেন্ডের যে সিচুয়েশন, এটা হচ্ছে আপনার জুনায়েদ আহমেদের সিচুয়েশন। জুনায়েদ আহমেদের সিচুয়েশন হইলে ভাইয়া আন্ডার দ্য রুলস ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু সাকসিড। যদি ফাদার কোনো কেস না আসে যেগুলো জুনায়েদ আহমেদের প্রিন্সিপালকে যদি চেঞ্জ না করে, তাহলে এখানে সাকসেস হওয়া একটু কঠিন, ঠিক আছে। বা যেহেতু উনি 10 ইয়ার্স থেকে আসেন, হয়তো হিউম্যান রাইটস তারা কনসিডার করতে পারে। সো আপনারা ওইটা পার্সু করবেন 10 ইয়ার্স লফুল রেসিডেন্সের উপর বেস করে, বাট ফোকাস অন হিউম্যান রাইটস, private and family life as well, which will help you to get the maybe after settlement না পেয়ে হয়তো 2.5 years এর একটা লিভ পেতে পারেন। So I would say try with that, but এটা জুনায়েদ আহমেদ সিচুয়েশন, জুনায়েদ আহমেদের যে কেস লটা আছে এই কেসের উপর যদি আপনার ফুললি রিলাই করে হোম অফিস, তাহলে তাদের ডিসিশনটা রাইট। এই ক্ষেত্রে জাজ হয়তো হোম অফিসের ফেভারে এই ডিসিশন দিবে। আর আপনাদের যদি প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফ স্ট্রং হয়, হয়তো বা তারা কোনো আপনার ডিসক্রিপশন অ্যাপ্লাই করে হয়তো 276 AD এর আন্ডারে প্রাইভেট লাইফ প্রভিশন হয়তো 2.5 ইয়ার্স দিয়ে দিতে পারে। আপনি কি লাইনে আছেন ভাইয়া? বুঝছেন না? ওই ভাইয়ের মেয়ের বয়স ওর 7 বছর হয়ে গেছে, ইউকেতে 7 বছর হয়ে গেছে। জি, ইউকেতে যদি 7 বছর ইয়াতে চলে যাবে। জি, ইউকে যদি উনার বাচ্চা 7 বছর হয় ভাইয়া, আর উনি যদি এপিলে এখন থাকেন, দ্য বেস্ট ওয়ে ফরওয়ার্ড অফ দিস সিচুয়েশন ইজ সেন্ড এ সেকশন 120 নোটিস। 120 হচ্ছে স্টেটমেন্ট অফ এডিশনাল গ্রাউন্ডস। এইটা আপনারা ওই হপর কাছে, হোম অফিসের রিপ্রেজেন্টেটিভ যে থাকে, যেমন আপনার জানি না আপনার কেস কোন জায়গায় লিস্টেড হবে, যদি টেইলার হাউস হয় তাদের হপ অফিস, যেটা আপনার সেন্ট্রাল লন্ডন হপ অফিস যেটা, ওই জায়গায় আপনারা একটা সেকশন 120 নোটিস দিতে পারেন, স্টেটমেন্ট অফ এডিশনাল গ্রাউন্ডস। বাচ্চার 7 ইয়ার্স হয়ে গেছে, এটা তারা কনসিডার করার জন্য ওইটা আপিলে আপনারা পার্সু করবেন। তখন হয়তো আপিলে যদি আপনার ফ্রেন্ড 10 ইয়ার্সে আনসাকসেসফুল হন, হয়তো 7 ইয়ার্সে জাজ হয়তো ওই সময়টা কনসিডার করে ফেলতে পারে, ঠিক আছে। জি ধন্যবাদ। জি ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, একটি ইনফরমেশন, সেটি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের পার্টনারশিপ হচ্ছেন ট্যাপটপ মানিসেন্ট। আপনারা আমাদের যে ব্রিটিশ বাংলা নিউজের যারা দর্শক আছেন তাদের জন্য তাদের একটি প্রমোশন আছে, সেটি হচ্ছে যারা প্রথমবার ইউজ করবেন এবং এই BBN কোডটি ব্যবহার করবেন, তারা 10 পাউন্ড ফ্রি পাবেন। এবং আপনাদের সেন্ডিং যে ফি লাগে, দেখা যায় যে হয়তো বা 1 লক্ষ টাকা পাঠালে দেখা যায় যে 15 পাউন্ড 20 পাউন্ড সেন্ডিং ফি লাগে, সেটিও লাগবে না। তো যেটি হচ্ছে যে 10 পাউন্ড স্টেট ওয়ে আপনারা ফ্রি পাবেন এবং সাথে আপনাদের সেন্ডিং কোনো ফি লাগবে না। সেটি আপনারা ট্রাই করতে পারেন, অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং যে কোড সেটি হচ্ছে BBN, অর্থাৎ ব্রিটিশ বাংলা নিউজ। এই কোডটি ইউজ করে আপনারা 10 পাউন্ড ফ্রি পেতে পারেন। জি শাহিদ ভাই, আমি একটু কমেন্টে যাই আবার। তারেক মতিন উনি বলছেন যে ওনার স্পেনের পাসপোর্ট, উনি এখন লন্ডনে আছেন, এখন উনি বলতেছেন কিভাবে উনি ইউকেতে লিগ্যাল হতে পারবেন। যদি আমরা জানি শাহিদ ভাই, অনেকেই জানি, হয়তো উনি হয়তো বা জানেন না, যদি একটু কাইন্ডলি স্পেনের পাসপোর্ট পেলাম, এখন আমি কি লন্ডনে লিগ্যাল বা কাজ করতে পারবো? জি অবশ্যই পারবেন ভাইয়া। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি একজন স্পন্সর পেতে হবে, যিনি আপনাকে এমপ্লয়ি করবেন এজ এ এমপ্লয়ি। এটা হচ্ছে স্কিল ওয়ার্কার রুট বলে। সো আপনার একজন স্পন্সরশিপ পেতে হবে, যারা আপনাকে চাকরিতে নেবে এবং স্পন্সরশিপের ডকুমেন্টস দিবে। এই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখানে এসে কাজ করতে পারবেন, অথবা আপনি এখানে স্টুডেন্ট ভিসায় আসতে পারেন, আপনি এসে পড়ালেখা করতে পারেন। দিস আর দ্য রুলস ভাইয়া, ওপেন ফর ইউ এট দ্য মোমেন্ট। জি ধন্যবাদ সাহেব ভাই। মতিউর রহমান উনি বলছেন আমি, আচ্ছা উনি ওনার ওয়াইফ মনে হয় বা কমেন্টটি করেছেন, আমি পারভিন আক্তার, আমার হাজবেন্ড ইতালিয়ান পাসপোর্ট হোল্ডার, উনি আর আমার অর্থাৎ ওনার বিডি পাসপোর্ট হোল্ডার। সো হাজবেন্ডের প্রি সেটেলমেন্ট হয়ে গেছে, আমি মেতে ইউকেতে আসলে কি প্রি সেটেলমেন্টে আবেদন করতে পারবো কিনা? সাহেব ভাই, উনি কি মেতে আসলে প্রি সেটেলমেন্টের জন্য আবেদন করতে পারবেন কিনা? মেতে চলে গেছে ভাইয়া মেসেজটি এরকমই সাহেব ভাই, যে উনি যদি আপনার ফ্যামিলি পারমিট নিয়ে আসেন, অবশ্যই উনি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যারাই আপনার এপ্রিলের ডেটটা আমার ঠিক মনে নাই, আই থিঙ্ক 1st of April 2021 এর পরে যারা আসবেন, উইদিন 3 months এর ভিতরে আপনারা করতে হবে, প্রি সেটেল স্ট্যাটাস করতে হবে। সো আপনারা আসার পর সাথে সাথে প্রি সেটেল স্ট্যাটাস করে ফেলবেন।
জি, পারভিন আক্তার, আপনি হয়তো বা লাইনে আছেন বা পরবর্তী যখন শুনবেন, তো এবং আপনার মতো অনেকেরই কিন্তু এই প্রশ্নটি আছেন, যেটি হচ্ছে যে 30 জুনের পরে আপনারা যারা ইউকেতে আসবেন, তাহলে তাদের কি হবে? তারা কি প্রি-সেটেলমেন্ট করতে পারবেন কি করবে না? তাদের কথা হলো যে পারবে, আসার 3 মাসের মধ্যে আপনাদের প্রি-সেটেলমেন্ট যদি আপনারা আবেদন করেন, তাহলে আপনাদের অবশ্যই হবে। জি, এপ্রিলের একটা ডেট আছে, এপ্রিলের পরে যারা আসবেন ওনারা 3 মাসের ভিতরে করতে হবে আর কি। এপ্রিলের পরে, জি, এপ্রিলের পরে, এপ্রিল 2021 এর পরে, বাট ওই ডেটটা, স্পেসিফিক ডেটটা, টু বি ভেরি অনেস্ট আই ক্যানট রিকল। না, সমস্যা নাই। আপনি যদি বলেই দিয়েছেন যে অনলাইন আপনারা চেক করবেন, তারপরেও আপনারা পারবেন। সো এটা হলো বোল কত হলে তারা আপনারা পারবেন। হ্যাঁ, তো জি, শাহিদ ভাই, রাতনা রহমান উনি বলছেন কুলসু উম্মি, আমি বুঝলাম না আসলে ওনার প্রশ্নটা কি। আজিজুর আমিন পলাশ উনি বলছেন, ইফ সামন ইউ citizen applied for pre-settlement scheme before 30th June, but his entry is in the UK after 31st of December 2020. Is there any chance to get pre-settlement status? For your kind information, his sister and parents already got pre-settlement status. Thanks in advance. সাহেব, একটি খুবই ট্রিকি প্রশ্ন এবং এটি আমি জি দেখেন, এখানে দ্য কোয়েশ্চেন ইজ, প্রথমে আমি বলে রাখি, যদি ইফ সামওয়ান অ্যাপ্লাইড ফর প্রি সেটেল স্ট্যাটাস, ইট ডাজন্ট মিন দ্যাট ভাইয়া উনি কবে প্রি সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করছেন, ইট ডাজন্ট ম্যাটার এট অল। দ্য ম্যাটার ইজ when he entered the UK. So from your questions, well, I understood that he came after 31st of December 2020. Most likely his application, pre-settled status application, will be refused unless he is the dependent adult of his parent who has already acquired pre-settled status. And the question is whether he came to this country as a dependent child. If he came as a visitor, he cannot switch. It's clearly written in the guidance. If someone came to this country as a visitor, cannot switch into USS, European Settlement Scheme. So this would be a potential problem. And if he came as a dependent of his parent who is European citizen with pre-settled status, then his pre-settled status will be granted. And if this is not the case, then his application will be refused. জি, ধন্যবাদ সাহেব ভাই। একটি খুবই আপনি যেটা বলবেন সেটি হলো আইনের কথা, এবং সেটি ইন্টারেস্টিং কথা কি জানেন, আমার এক পরিচিত ভাই, সে ইটালি থেকে আসছে। সে বলে, ভাই কি অবস্থা, আসছেন? বলে হ্যাঁ। তো কি হলো, সে হাসতেছেন, কি ব্যাপার? বলে আমার সাথে আরো প্রায় 10-15 জন আসছেন। তো কেন? বলে যে এরকম একজন 31 ডিসেম্বরের পরে আসছে, মানে 1 মাস আগে আসছে ইউকেতে, 1-2 মাস আগে, সে প্রি-সেটেলমেন্টে আবেদন করছেন, তারটা হয়ে গেছে। এই খবর যখন ইটালিতে গেছে, তো এখন মোটামুটি যে আসছিল সবাই চলে আসছে। সো এখন উই ডোন্ট নো, অবভিয়াসলি আমরা যেটা বলবো দেখেন, লয়ার বলবো। হ্যাঁ, জি, আমি মনিরুজ্জামান ভাই, আমি বলি আপনাকে, আমাকে একজনে ফোন করছেন ইউরোপ থেকে, এরকম যে আমার অফিসে ফোন করছেন, ঠিক আছে? সো ফোন করে বলতেছেন, ভাই আমি এরকম লোক পাইছি যে আসলে ওনারা সব পেপার ওয়ার্ক করে দিবেন, এখন আসলে। আমি বললাম, লোক, এটা হচ্ছে ভাইয়া মিথ্যা কথা বলা। আপনি আগে আসছেন, আগের নাম লেখানো, এগুলা কাগজপত্র, আপনারা ওইটাতে যায়েন না ভাইয়া। হয়তো আপনি এখন হয়তো প্রি-সেটেল স্ট্যাটাস পাবেন ইউকেতে। আপনি মনিরুজ্জামান ভাই এগ্রি হবেন, আমরা ইমিগ্রেশন যদি হিস্ট্রি দেখি, মনে আছে আপনার ওই যে কেমব্রিজের ইংলিশ টেস্ট নিয়ে অনেক আগে এটা নিয়ে হয়েছে, পরবর্তীতে 2 কেস নিয়ে হয়েছে। তো যারাই ডিসেপশন করছেন, এইগুলা হচ্ছে আপনার একটা বড় আকারে হয়েছে, বিবিসি প্যানোরামা কভার করছে, সেজন্য আমরা সবাই জানি। অনেকে কিন্তু আছে ভাইয়া যাদের ব্রিটিশ সিটিজেনশিপ, আমার জানা এরকম আছে, যাদের ব্রিটিশ সিটিজেনশিপ পর্যন্ত কেড়ে নিছে, ওই আগে কোনো এক সময় ডিসেপশন করছিলেন। তো এখন চিন্তা করেন, কেউ এদেশে দীর্ঘদিন থেকে আছেন, আপনার সেটেলমেন্ট পেয়ে গেছেন, ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে গেছেন, এখন ওই পূর্বে কোন সময় উনি ডিসেপশন করছেন, ওইটা পাওয়ার পর ওনার সিটিজেনশিপ নিয়ে গেছে, ওনার চেয়ে হার্ড টাইম আর কেউ পাবে বলে আমার মনে হয় না। সো বেয়ার ইন মাইন্ড, ইউকে সিস্টেম হচ্ছে ভেরি, আপনার মানে আপনাকে যদি কোনো সময় ডিসেপশন বা আপনি কোনো ফ্রডে ইনভলভ থাকেন, তাহলে আপনি ইউ উইল বি ইন বিগ ট্রাবল। সো বেয়ার ইন মাইন্ড। জি সাহেব, আমরা আইনের যেটা সেটা বলে দিলাম, বাকিটা বিহাইন্ড দ্য সিন উই ডোন্ট নো, এবং এটা আমরা বলতেও পারি না, আমরা জানিও না। মনিরুজ্জামান ভাই, আমরা একটু একের ভিকটিম হচ্ছে 70,000 প্লাস।
70,000 প্লাস। জি জি 2 acre victim. জি Can you শাহিদ ভাই, imagine how many people suffered? সি ভাই আমাদের সময় একটু কম প্রায়, হ্যাঁ। তো আজিজ ভাই আপনি আশা করি প্রশ্নটির উত্তরটি পেয়েছেন। শাহিদ, আমি একটু ইনবক্সে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে আমাদের তানিয়া আলী, উনি বলছেন যে আমার শাশুড়ির 2019-এ লন্ডনে আসছিল ফ্যামিলির পারমিট নিয়ে। ওনার 5 বছর কার্ডও আছেন এবং ওনার কার্ডটি মেয়াদও আছেন। এখন উনি, আচ্ছা আই অ্যাপোলোজাইজ, আমার শাশুড়ি 2019-এ লন্ডনে আসছে ফ্যামিলি জয়েন্ট ভিসা নিয়ে। সে বায়োমেট্রিক কার্ড 5 বছরে আছে এবং সে প্রি সেটেলমেন্ট করেছে। সে পেনশন পাচ্ছে। সে দেশে গেছে 17 জুনে 2021, হ্যাঁ। কিন্তু সে নতুন নিয়মে বায়োমেট্রিক কার্ড চেঞ্জ করে নাই। এখন কি সে ইউকেতে আসতে সমস্যা হবে কিনা একটু জানাবেন সাহেব ভাই। জি, এটা একটু ট্রিকি। এই কার্ডটা কিন্তু ইটস নট ভ্যালিড এনিমোর। প্রিসেটেল স্ট্যাটাস যারা পাইছেন তারা কিন্তু ইনভাইট করছে আপনারা ওই কার্ডটা চেঞ্জ করার জন্য, বাট এটা যদি আপনি তাদের গাইডেন্সে দেখেন, তারা বলছে ওইটা ইজ করবে আপনার ট্রাভেলিং এর জন্য। সো ইউরোপিয়ান যারা, তাদের লাগবে না, যেহেতু ইউরোপিয়ান পাসপোর্ট আছে। বাংলাদেশে সেজন্য লাগবে। আমি মনে করি আপনারা ওই রিপ্লেসমেন্ট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। রিপ্লেসমেন্ট কার্ডের জন্য আউটসাইড থেকেও করা যায়, কারো কার্ড হারাইলে আউটসাইড থেকে করা যায়, বাট ইট উড বি ভেরি লিটল বিট ডিফিকাল্ট। আপনারা এটার অ্যাপ্লিকেশন করতে হবে। প্রিসেটেল স্টেট মানে ওই কার্ড নিয়ে ঢোকাটা ওনার জন্য সহজ হবে। জি, তাহলে ওনার জন্য তানিয়া আলী আপুর জন্য উত্তর হলো যে আবেদন করেন, এবং কিন্তু বাংলাদেশ থেকে করতে পারবেন। বাংলাদেশে আবেদন করলো, কিন্তু আবেদন কার্ডটা তো আসবে ইউকে এর অ্যাড্রেসে থাকার। না ইউকের অ্যাড্রেসে আসবে না। ওই যে আপনার রিপ্লেসমেন্ট কার্ডে বাংলাদেশ থেকে করা যায়। ফর এক্সাম্পল মনিরুজ্জামান ভাই, যেমন আপনার সেটেল, আমার ইনডিফিনিট আছে ফর এক্সাম্পল, আমি বাংলাদেশে গেলাম, আমার কার্ড হারায় গেছে, আমি কি আসবো না? আচ্ছা, ওকে, তাহলে বাংলাদেশ পাওয়া যাবে, তাহলে এটা বেস্ট হবে আপনার। রিপ্লেসমেন্ট যেটা এখানে রিপ্লেসমেন্ট যে ফর্মটা, এটা হচ্ছে এক্স্যাক্টলি দ্য সেম ফর্ম উই ইউজ ইফ সামওয়ানস লস্ট देयर বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড। সো ইটস দ্য সেম অ্যাপ্লিকেশন। পরবর্তী প্রশ্ন, বাট আমি হয়তো প্র্যাকটিক্যালি করি নাই, বা দিস শুড বি দ্য আপনার নিয়ারেস্ট সলিউশন। তাহলে তার উচিত হবে বাংলাদেশে যোগাযোগ করা এবং তারপরে আসা। কিন্তু তার যেহেতু প্রি সেটেলমেন্ট আছে, তো যদি ইন কেস না করতে পারে হয়তো তেমন সমস্যা নাও হতে পারে। আপনি কি মনে করেন? জি এটা আসলে একটু ইজ বিট ট্রিকি, বা শুডন্ট হ্যাভ এনি প্রবলেম। বা আপনি বেস্ট অপশনটাই আপনি বললেন। জি শেখ খান, উনি বলছেন 23শে জুন তো শেষ হয়ে গেছে। যাদের ইউরোপিয়ান পাসপোর্ট আছে এখন কি তারা ইউরোপিয়ান রুটে বউ বাচ্চা আনতে পারবে, নাকি ব্রিটিশ আইনে আনতে হবে? সাহেব ভাই, খুবই সুন্দর একটি প্রশ্ন এবং অনেকেরই এটা ভাইয়া ফ্যামিলি পারমিটের যখন নতুন যে তারা গাইডেন্স যেটা পাবলিশ করছে, এটা গাইডেন্স আকারে আসে না, এটা গভর্নমেন্ট gov.uk এর আপডেট দিছে ওই জায়গায় 1st of July। সো ওইখানে বলে দিছে পারবে, বাট এটা কোন এক্সটেন্ডে পারবে ওইটা বি অনেস্ট ক্যানট বি টেল এট দ্য মোমেন্ট, ক্যানট বি টোল্ড এট দ্য মোমেন্ট। এটা একটু ওয়েট করেন, আমরা নেক্সট উইকে হয়তো বলতে পারবো। বাট ফ্রম আউটসাইড আমি যেগুলো পড়ছি মনে হইতেছে আপনারা পারবেন, কোনো সমস্যা হবে না। যাদের রিলেশনশিপটা এস্টাবলিশ হয়েছে 31st of ডিসেম্বরে, এখানে কি কোয়েশ্চন হচ্ছে, রিলেশনশিপটা এস্টাবলিশ হতে হবে 31st of ডিসেম্বরের আগে। যাদের 31st of ডিসেম্বরের পরে রিলেশনশিপ এস্টাবলিশ হয়েছে বা পরে বিয়ে করছেন, ওনারা আপনার ইমিগ্রেশন রুলস এর আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হবে 18,400 দেখিয়ে। জি শাকিল ভাই, প্রশ্নের সহজ আনসার হচ্ছে যদি আপনি অর্থাৎ একটু ওয়েট করেন, হয়তো আমরা এটার আরো আপডেট আসবে, যেহেতু এটা আমার মনে হয় নতুন একটা গাইডেন্স দিবে তারা এই সপ্তাহে। সো আমরা উইল হ্যাভ এ লুক। যে এখন পর্যন্ত যে কথা সেটি হচ্ছে যে পারবেন, এবং তবে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকেন। আমরা হয়তো নেক্সট উইকে বা পরবর্তীতে যে কোনো সময় আমরা এই বিষয়টি আলোচনা করবো। সাহেব, আমরা একটু ঢেকে যাব। প্রশ্নটি অনেক বড়। আসসালামু আলাইকুম প্রিয় শাফি ভাই এবং আমার ভাই, আমার ওয়াইফ এবং ডিপেন্ডেন্ট চাইল্ড 14 ইয়ার্স ওল্ড লাস্ট উইক ILR পেয়েছে স্পাউস ভিসায় 5 বছরের রুটে। আমি ব্রিটিশ সিটিজেন। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে আমার ওয়াইফ এবং চাইল্ড কখন ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে? প্রশ্ন 1, যদি এখনই অ্যাপ্লিকেশন করতে পারে তাহলে কোন ফর্ম ইউজ করতে হবে? আমার বাচ্চা কি তার মায়ের সাথে অ্যাপ্লিকেশন করতে হবে যেভাবে ILR পেয়েছে? একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন, খুবই উপকৃত হব। উল্লেখ্য যে আমি ব্রিটিশ সিটিজেন। আমাদের বিয়ের পরে
এবং আমি যখন তাদেরকে মনিরুজ্জামান ভাই আর পড়তে হবে না, আমি ওই খায়ের ভাইকে আমিও চিনি পার্সোনালি। সো আচ্ছা থ্যাংক ইউ খায়ের ভাই আমার প্রোগ্রাম দেখার জন্য আর আপনার এই কোয়েশনের জন্য। আপনার ওয়াইফ সাথে সাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেহেতু আপনার ব্রিটিশ সিটিজেন। এই ক্ষেত্রে আপনি কবে ব্রিটিশ সিটিজেন হয়েছেন ইররেসপেক্টিভ, আপনার এট দ্য টাইম অফ ওনারা এখন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, যে সময় অ্যাপ্লিকেশন করবেন তখন যদি আপনি ব্রিটিশ সিটিজেন হন, আপনার ওয়াইফ আর 1 বছর ওয়েট করতে হবে না, সাথে সাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাচ্চারা MN1 অ্যাপ্লিকেশন করে ফেলেন, মায়ের সাথে একই সাথে অ্যাপ্লিকেশন করে ফেলেন, শুড বি ফাইন। সো আপনার আপনার বাচ্চার জন্য MN1 ফর্ম, আপনার ওয়াইফের জন্য AN1 ফর্ম, এই দুইটা ফর্ম আর আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, শুডন্ট হ্যাভ এনি প্রবলেম এট অল। জি সাহেব ভাই, ফাঁকি আমাদের তমাল ভাই হাই দিছে, আমরা দেখি নাই। তমাল ভাই থ্যাংক ইউ ভাই আমাদের প্রোগ্রাম দেখার জন্য। তমাল ভাইকে যদি আমরা হাইটা মিস করি তাহলে সমস্যা, তো তমাল ভাই আমাদের উৎসাহ দেন। জি আমি তাহলে আমরা মোটামুটি প্রায় শেষের পর্যায়ে। জি জি। লুৎফুর রহমান ভাই বলছেন, আসসালামু আলাইকুম ভাই, মি এন্ড মাই ফ্যামিলি হ্যাভ দ্য EU settlement and we have changed house recently after getting the EU settlement. So my question is, do we have to let the home address of your change to আচ্ছা ওর কথা হলো ওনার সেটেলমেন্ট। থ্যাংক ইউ লুৎফুর ভাই, thank you Lutfur bhai, thanks for your comment. Basically your responsibility is to let the home office know when you have a pending application. Once your application being successful, you are not required to you are not required to let the home office know your change of address. So it is not needed at the moment. লুৎফুর ভাই তাহলে আপনার জন্য সাহেব বললেন, এবং যারা অন্য যারা দেখছেন আপনাদের প্রি সেটেলমেন্ট হয়ে গেছে, আপনি অ্যাড্রেস চেঞ্জ করলে কি করলেন না এটা আপনাদের জানাতে হবে না। সাহেব একটু ওনার আমি একটু গুড নিউজ দিই, সেটি হচ্ছে যারা আমাদের বাংলাদেশি, আমাদের এইটাই হলো আমাদের একটা আমাদের কিন্তু রেসপেক্ট করে ব্রিটিশ গভর্নমেন্ট। এই জন্য যারা ধরেন টার্কিশ সিটিজেন তারা যখন বাসা চেঞ্জ করে, আমি একটা এক্সাম্পল দিলাম, তাদের কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে তাদের অ্যাড্রেস লিখতে হয় যে আমি বাসা অ্যাড্রেস চেঞ্জ করি। বাট আমরা যেহেতু কমনওয়েলথ কান্ট্রি অর্থাৎ এক্স কলোনি, তো আমাদের এই সুযোগ থেকে এই রকমের ঝামেলা আমাদের করতে হয় না, আমাদের এটা জানাতে হয় না, এবং আমরা ভোট দিতে পারি এই দেশে 6 মাসের বেশি ভিসা পেলে। সো আমাদের এখানে আসলে এটা আমাদের সেকেন্ড হোম আমরা বলতে পারি। জি লুৎফর ভাই না লাগবে না সাহেব। আয়ান মোহাম্মদ উনি বলছেন, ভাইয়া আমার ওয়াইফ এর ইএ রুটে ভিসা পাইছন, স্পাউস ভিসা, এখন কিতা আমি বুঝছি। আয়ান ভাই থ্যাংক ইউ আপনার কোয়েশ্চনের লাগি। আপনার ওয়াইফে যদি ফাইন ইউরো ভিসা ফাইন, আপনার ওয়াইফে তার বাবা মা লাগি অ্যাপ্লিকেশন করতে পারত না ভাইয়া। আপনার ওয়াইফে লাগি নন ইয়ে সিটিজেন, যদি আপনি ইয়ে সিটিজেন হন আর আপনার থ্রুতে আপনার ওয়াইফে ফাইন আর আপনার শ্বশুর শাশুড়ি আপনার উপরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট হন, তাহলে আপনি করতে পারবা। বা ডিপেন্ডেন্সি এটা একটু লম্বা ডিপেন্ডেন্সি দেখাইতে হইব। আর এটা যেটা করতে পারবা ভাইয়া ফ্যামিলি পারমিটের প্রভিশন যেটা, এটা আমার কাছে সিমস লাইক তারা কিছু অপরচুনিটি দিব টু মেক অ্যান অ্যাপ্লিকেশন, বাট এটা কোন এক্সটেন্ডে দিব উই ডোন্ট নো ইয়েট। আমরা হোপ করি আর যেন আমরা একটা গাইডেন্স পাইমু, আমরা হয়তো এটা করতে পারবো। যে ওনাকে একটু রিলেভেন্ট প্রশ্ন আছেন আইন ভাইয়ের, যে 23 জুনের যে ওইটা 31 জুনের পরে 30 জুনের পরেও আমি যেটা আয়ন ভাই আমি কইলাম 30 জুনের পরেও এখন পর্যন্ত যেটা আমরা দেখছি এটা লাগে যে আপনারা পারবা, বাট এটার আরো একটু ক্লিয়ারেন্স আমরা পাইমু, ক্লিয়ার গাইডেন্স পাইমু উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, মেবি ওই সপ্তাহে তো আমরা একটা গাইডেন্স পাইমু, পাইলে হয়তো আমরা আরো বিস্তারিত বুঝবো কোন এক্সটেন্ডে কিতা কনসিডারেশনে তারা করবো, আদৌ চেঞ্জ করবো কিনা। ঠিক আছে, সো একটু ধৈর্য ধরে ওয়েট করো, এটার একটা আপডেট আইবো, বাট ইট সিমস লাইক আপনারা করতে পারবা। জি ধন্যবাদ সাহেব। আমাদের লাস্ট একটি জাস্ট কমেন্ট, সেটি হচ্ছে খালিফা এম রাশিদ ভাই, কেমন আছেন আপনি? আসলে বলছেন ভাইয়া কেমন আছেন আপনারা, খুব ভালো লাগে আপনাদের প্রোগ্রাম। খালিফা ভাই আপনাকে অনেক ধন্যবাদ। জি সাহেব না আপনি বলে ফেলেন ভাইয়া। জি খালিফা ভাই, আপনি আপনার আশা করি আপনার মনে ছেলের জন্য আবেদন করা হয়ে গেছে। আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে দূর থেকেও যতটুকু সম্ভব আপনাদের সাজেশন করা এবং ইনফরমেশন দেয়া, এবং এটাই আমাদের আনন্দ এবং এটা আমাদের কর্তব্য। আমরা মনে করি কমিউনিটির জন্য আমাদের এটুকু করা আমাদের সবার দরকার একে অপরকে। জি সাহেব ভাই ধন্যবাদ খলিফা ভাই। জি আচ্ছা
মোহাম্মদ আলী ভাই বলছে আসসালামু আলাইকুম both brothers doing great job for the community. জাযাকাল্লাহ। জি আলী ভাই আপনাকেও ধন্যবাদ। সাহেব ভাই আসসালামু আলাইকুম সাহেব ভাই, থ্যাংক ইউ আপনার কমেন্টের লাগি। জি ভাইয়া আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানের সামনেও থাকবেন। আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। সাহেব আপনি কি কোনো কনক্লুশনে কিছু বলতে চান কি আমাদের সামনে? আমি ধন্যবাদ আমাদের দর্শকবৃন্দ, আপনারা ধন্যবাদ আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য। আমি আসলে সত্যিকার অর্থে আমরা অতি লেটে করি, বাট আপনারা যখন আমাদের সাথে যুক্ত হন আমরা কিন্তু উৎসাহিত হই এবং আপনাদের এই আপনারা জয়েন হন, কমেন্ট করেন, সেজন্য আমরা উৎসাহিত হই। এটা মনিরুজ্জামান ভাই আমাদের আসলে সৌভাগ্য, আমাদের কিছু দর্শক আছেন ওনারা প্রত্যেকদিন আমাদের প্রোগ্রাম দেখেন, মানে যখনই আমরা করি এবং ওনারা কমেন্ট করেন, এটা আমাদের জন্য খুবই মানে গর্বের বিষয়। সো ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য, ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আর আমরা আশা করব সব সময় আপনাদের সাথে আপডেট নিয়ে আসতে, যাতে এই আপডেট থেকে আপনারা উপকৃত হন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ যারা দেখছেন এবং সামনে যারা দেখবেন সবার প্রতি আমাদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। এবং আজকে যে অনুষ্ঠান সেটি একটি নির্ধারিত বিষয় এবং এটি অন এয়ারে আমাদের অনুষ্ঠানটি করা হয়েছে। এছাড়া আপনাদের বিস্তারিত যদি কোনো রকমের কোনো আইনি পরামর্শ দরকার হয়, আমরা আপনাদের শাফি ভাইয়ের অফিসের অ্যাড্রেসটি আমাদের স্ক্রিনের নিচে দেয়া আছে, নম্বর, ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস। আপনারা তার সাথে ওয়ান টু ওয়ান সেবাও নিতে পারেন, সেটি আপনারা চাইলে করতে পারেন। এছাড়াও আপনারা পরবর্তী যারা দেখবেন এবং আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের ইনবক্সে জানাতে পারেন, অথবা আমাদের নেক্সট উইকের যে প্রোগ্রাম ইউকে সময় শনিবারে রাত 11টায় এবং সেন্ট্রাল ইউরোপ সময় রাত 12টায় যুক্ত হতে পারেন। আমাদের এই অনুষ্ঠানটি আমরা কমিউনিটির জন্য করে থাকি। আমাদের এই যাত্রায় আপনারাও আমাদেরকে সাহায্য করতে পারেন। আপনারা অনুষ্ঠানটি ভালো লাগলে বা মনে করেন যদি অন্য কারো উপকারে আসবে, সেটি আপনারা শেয়ার করে আপনাদের গ্রুপে এবং কমিউনিটির আপনাদের বন্ধুদের মাঝখানেও ছড়িয়ে দিতে পারেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এই অনুষ্ঠানটি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। দেখা হবে আগামী শনিবারে রাত 11টায়। শুভরাত্রি। Tap tap send. Dada Taka Patan to Bangladesh. Tap tap send. Tap tap send. Used for great exchange rates. Tap tap send. Tap tap send. Just করে নিন download. Tap tap send. তাড়াতাড়ি ঝটপট। Tap tap send. খালা ইউজ করা খুব সোজা। Tap tap send.